জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি বলো। স্যার, আমরা অনলাইনে যে সময় আমরা কাজ করি 6.3 কাজ করার পরে এইটা মানে কোথায় কোথায় চাই স্যার? অনলাইন থ্রি এবং আমাকে আবার একটু বলেন ক্লিয়ার করে। মানে 6.3 আমরা কাজ তো করি না, মানে চালান করি যে সময় হ্যাঁ, হ্যাঁ। জি। করার পরে ঠিক। স্যার আমাদের তো সফটওয়্যার তো সবগুলো সাজানো থাকে, এটা কোথায় কোথায় যাই স্যার ও, কাজটা আচ্ছা, করার আচ্ছা, পরে? আচ্ছা। তো ধন্যবাদ স্যার। আমরা 6.3 যদি আমরা সফটওয়্যারে কাটি, আমরা যদি মানে একটা হচ্ছে কি আমরা বইয়ে লিখতে পারি, চালান বইয়ে। আর যদি আমরা সফটওয়্যার কাটি, তাহলে 6.3টা আমরা যখন কাটবো, এটা আমাদের রিটার্নে এক নম্বরে যে হচ্ছে রেজিস্টার। কোন রেজিস্টার? সেলস রেজিস্টার। সেলস রেজিস্টার, নাম্বার কত মূসক? 6., টু। এটা কার জন্য? ম্যানুফ্যাকচারিং জন্য। ম্যানুফ্যাকচারের জন্য স্যার। হুম, আর যদি ট্রেডার হয়, মূসক 6.2.1 জি ট্রেডার হবে। স্যার। আমরা এটা ম্যানুফ্যাকচারেরই, আমি যেখানে কাজ করি স্যার। হ্যাঁ, আপনি যদি ম্যানুফ্যাকচারার হন তাহলে 6.2 তে যাবে। কি হম। হিসাবে যাবে আমরা এটা এটা? মার্বেল নেট তো। আচ্ছা, হ্যাঁ, মার্বেল প্ল্যানেট। ওকে, তাহলে এটা নেগেটিভ হিসেবে যাবে, মাইনাস। ঠিক আছে, মানে জি সিক্স পয়েন্ট স্যার। টু থেকে মাইনাস হয়ে যাবে। এটা তো সেম। দিস ইম্প্যাক্ট ইজ নেগেটিভ, মানে এটা স্টককে ডাউন করে। জি স্যার। দুইটা স্টক ইম্প্যাক্ট হচ্ছে, আমার স্টকটাকে ডাউন। তারপর যাবে হচ্ছে রিটার্নে। রিটার্ন 9.1 এর সাবফর্মে। সাবফর্ম এখানে নোট নাম্বার আছে কত? নোট নাম্বার 1 থেকে 1 to 8, তাই না? জি স্যার। নোট নাম্বার 1 বেজ অন দা আমার বিজনেস, আমার বিজনেসের নেচার ধরে এই নোটগুলোতে যাবে। হুম। ওকে, সো আজকে আমাদের আলোচনা এটাই, আসলে রিটার্ন নিয়ে আলোচনা করা, যে একটা রিটার্ন আমি অনেকগুলো সিনারিও নিয়ে আসছি এখানে, যে কোন সিনারিও কোথায় যাবে, কিভাবে আমরা এটা ট্রিটমেন্টটা করব। মোটামুটি অনেকগুলো সিনারিও, এগুলো আশা করি এগুলোতে সবগুলো কভার হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে 6.3। ওকে, আর কি আছে? এই 6.3টা যদি মানে এটা হচ্ছে ধরেন আপনি সেল করলেন, ইস্যু করলেন, আর যদি এই 6.3 আবার রিসিভ করেন তখন কি হবে? জি স্যার, একটু বলে দেন স্যার। হ্যাঁ, রিসিভ মানে হচ্ছে পারচেস। এবারে যদি এটা পারচেস করেন, আপনি ধরেন মালামাল কিনে হ্যাঁ। নিয়ে আসলেন, র ম্যাটেরিয়াল, তাহলে জি স্যার। হচ্ছে এখানে সেম। তাহলে এটাকে নিচে নিয়ে যাই, তাহলে সেম রেজিস্টারে হবে। এখানে হবে কি? পারচেস। পারচেস রেজিস্টারে যাবে। পারচেস রেজিস্টারের মধ্যে ম্যানুফ্যাকচারার হলে কোথায়? 6.1। তখন এটা কি হবে? এখানে গিয়ে প্লাস হবে ইনভেন্টরি। আর ট্রেডারের ক্ষেত্রে হবে আমার, সিক্স এখানে পয়েন্ট ওয়ান সেল হবে 6.2.1, সেখানে গিয়ে আমার পজিটিভ হবে, মানে স্টকটা ইন করবে। আর তখন নোট নাম্বার কত হবে এখানে? 10 10 থেকে টু 22। 22। এর মধ্যে হচ্ছে ডাটাটা আমার হিট করবে বেজ অন মাই সিনারি, মানে ব্যাটার রেট অনুযায়ী আমার এই নোটগুলোতে যাবে, 10 থেকে শুরু করে নোট নাম্বার 22 পর্যন্ত। এর মধ্যে হচ্ছে সবগুলো কোন দিকে যাবে? নোট 10 থেকে 2 লোকাল পার্টে। 6.3 দিয়ে যেগুলো কিনবো সেগুলো হচ্ছে আমার লোকাল পার্টে যাবে।
আর এটা যদি আমার 6.3 অথবা যদি 11টি রিসিভ করি তাহলে সেম, তখন হচ্ছে লোকালের জায়গায় হবে ইম্পোর্ট। প্রত্যেকটা নোটেরই এখানে ম্যাক্সিমাম নোটগুলোর আবার দুইটা পার্ট আছে না, একটা লোকাল আর একটা হচ্ছে ইম্পোর্ট। একটা ইম্পোর্ট একটা কথা লোকাল। স্যার, ম্যানুফ্যাকচারিং এর যে স্যার টোটাল প্রসেসটা মানে একদম ফুল আরএম পারচেস থেকে শুরু করে একদম 4.3 ডিক্লেয়ার একদম ফুল প্রসেসটা স্যার যদি একবার দেখাই দিতেন মানে সবার জন্যই মনে হয় হেল্পফুল। আমরা তো এগুলো আলোচনা করেছিলাম না, আপনি কি ওইসব ক্লাস ধারাবাহিকতা মেনটেন করেন নাই? আমরা পারচেস একটা ইম্পোর্ট দেখিয়েছিলাম, ইম্পোর্টের পরে এটাকে 6.1 এর রেজিস্টার কিভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম, তারপর 4.3 কিভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম, তারপর হচ্ছে আবার সেলস, প্রোডাকশন, সবই তো আমরা আলোচনা করেছি। আপনি ফাইলগুলোকে নিয়ে আবার রিকল করেন, আপনার একটু প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে আপনার মনে হবে, বা ওই যে ক্লাসের যে রেকর্ডিং গুলো আছে সেগুলো দেখলে আপনি পাবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। মূলত প্রসেসটা হচ্ছে আপনার শুরু মানে ভ্যাটের অ্যাক্টিভিটিটা শুরু হচ্ছে, আমরা সবসময় মনে রাখবেন গুডস অ্যান্ড সার্ভিসেস, সার্ভিসের মুভমেন্ট, এই গুডস অ্যান্ড সার্ভিসেস এর মুভমেন্টটার সাথে ভ্যাটের ইনভলভ। যখনই মুভমেন্ট হবে, বিনিময় হবে, মুভমেন্ট মানে হচ্ছে স্থানান্তর, আদান প্রদান, সেটা আপনার মানে সত্য ত্যাগ করে হতে পারে, অথবা ইন বিটুইন ইউর রেজিস্টার প্রিমিসেস, যেটাকে আমরা বলেছিলাম সেন্ট্রাল রেজিস্ট্রেশন, তাই না? সেন্ট্রাল ভ্যাট রেজিস্ট্রেশন আমরা যদি বলি, অথবা নর্মাল রেজিস্ট্রেশন। মানে এখানে গুডস গুলো কিন্তু মুভ করবে, বিক্রি মুভ করবে এই অর্থে যে আপনি বিক্রি করে দিতে পারেন। ধরেন আপনি যে একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করলেন অথবা আমদানি করে নিয়ে আসলেন, তারপর এটাকে আপনি বিক্রি করে দেবেন, তাহলে প্রোডাক্টটা কি হবে? স্থানান্তর হয়ে যাবে না, আরেক জায়গায় চলে যাবে না, কাস্টমার কাছে চলে যাবে না, বা কোম্পানির কাছে? তো এই মুভমেন্টে হচ্ছে আপনার রেকর্ড করতে হবে ব্যাটে, প্রত্যেকটা মুভমেন্ট ব্যাটে রেকর্ড করতে হবে। তো এখন যদি বিক্রি করে দেন তাহলে এটা কি হবে? সত্ত্ব ত্যাগ করলেন আপনি, এটার উপর অধিকার ত্যাগ করলেন। তো অধিকার ত্যাগ করলে এখানে আপনার কি নিতে হবে? ব্যাটের আসে হচ্ছে কনসিডারেশন। তখন কনসিডারেশনের ব্যাপার আসবে যে যখন আপনি একটা পণ্যের মানে সত্ত্ব ত্যাগ করবেন, তখন আপনাকে এটা কনসিডারেশন আপনি পাবেন। এখানে ব্যাটের কনসিডারেশন হচ্ছে পণ, বিনিময় মূল্য, পণ মানে একটা টাকা পাবেন আপনি, এটার মধ্যে একটা লেনদেন হবে, তাই না? তো সেটা নগদে হতে পারে, মানে বাকিতে হতে পারে, ব্যাংক চেকে হতে পারে, বা ডিউ হতে পারে, এলসির মাধ্যমে হতে পারে, বিভিন্ন ওয়েতে হতে পারে। যেভাবে হোক আপনি এটাকে একটা মূল্য পাবেন, এই মূল্যর সাথে তখন ভ্যাট আসবে। আবার এটা মুভমেন্ট হতে পারে এরকম যে আপনার সেন্ট্রাল ওয়্যারহাউস থেকে অথবা ফ্যাক্টরি থেকে আপনার শোরুমে নিয়ে গেলেন, সেটাও কিন্তু একটা মুভমেন্ট, রাইট? তো এরকম মুভমেন্টের ক্ষেত্রে আপনার কিন্তু ভ্যাট আসবে না, এটা কিন্তু আপনার মুভমেন্ট হচ্ছে, এই ক্ষেত্রে ভ্যাট আসবে না, কিন্তু রেজিস্টার করতে হবে, রেকর্ড করতে হবে। তো পণ্য হস্তান্তর বা মুভমেন্টের কোন ফর্মে আমরা রেকর্ড করি? ফর্মের নাম কি? 6.5 6.5 দিয়ে আমরা এটা রেকর্ড করি, এটাকে দিয়ে হস্তান্তর করি। আর বিক্রির জন্য আমরা কোনটা ইস্যু করছিলাম? 6.3 6.3। আচ্ছা, এই দুইটা হচ্ছে মানে পণ্য মুভমেন্টের জন্য। যা আরেকটা আছে পণ্য মুভমেন্টের, সেটা হচ্ছে 6.4। এই তিনটা দিয়ে হচ্ছে পণ্যগুলো মুভমেন্ট হয় ভ্যাটে। এটা হচ্ছে সেল, এটা হচ্ছে কি টুল, টুল ম্যানুফ্যাকচারিং বা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং যাই বলেন না কেন, এটা হচ্ছে ট্রান্সফার। ওকে, এই তিনটার মাধ্যমে আপনার পণ্য কিন্তু মুভমেন্ট হবে। এটার ক্ষেত্রে পেয়েবল হবে, ভ্যাট পেয়েবল হবে, ইফ দেয়ার ভ্যাট, ভ্যাট পেয়েবল হবে। এটার মাধ্যমে ভ্যাট পেয়েবল হবে, রাইট? বুঝতেছেন? বুঝলে কথা জি স্যার। বলেন, হ্যাঁ। এটার হ্যাঁ মধ্যে স্যার ভ্যাট পেয়েবল হবে এবং রেকর্ড হবে, ভ্যাট পেয়েবল হবে এবং এন্ড রেকর্ড।
রেজিস্টার হবে, আর রেকর্ড বলতে রেজিস্টার বলছি, রেজিস্টার বলে তাহলে সেলস জিনিসটা, রেজিস্টার। হ্যাঁ সেল রেজিস্টার, রেজিস্টারে আপডেট হবে এবং হচ্ছে এটা রিটার্নে যাবে। হ্যাঁ, এই ঘটনা ঘটবে, তিনটা ঘটনা ঘটবে। তারপর এই 6.4 এর মাধ্যমে কি হবে, এখানে ভ্যাট পেয়েবল হবে না, ভ্যাট পেয়েবলও হবে না, কিন্তু রেজিস্টার হবে, রেজিস্টার হবে। কোথায় রেজিস্টার হবে আমার, আমার হচ্ছে 6.4 দিয়ে তো আমরা কি করি, টমেটো ট্রান্সফার করি, তো 6.1 থেকে এটা আমার নেগেটিভ হবে, এটা এটা হচ্ছে 6.4, যখন আমি র মেটেরিয়াল ট্রান্সফার করব নেগেটিভ হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, রেজিস্টার হবে। আর হচ্ছে 6.5, এটা দিয়ে কি হবে, শুধু অনলি 6.5 দিয়ে এক জায়গা থেকে ট্রান্সফার। আরেক রেজিস্টার জায়গায় হবে। হ্যাঁ, এটা দিয়ে রেজিস্টার রেজিস্টার হবে, এটা হবে। রিটার্নে, রিটার্নেও যাবে না, এটার মধ্যে ভ্যাট পেয়েবলও হবে না। এই জন্য আমরা বললাম যে ভ্যাটের প্রত্যেকটা মুভমেন্ট এটাকে ট্র্যাক করতে হবে, প্রত্যেকটা মুভমেন্টে আমার মানে ডকুমেন্ট ডকুমেন্ট কিপিং করতে হবে, ঠিক আছে, সেটা আর একটু বলেন, অসম্ভব কি স্যার? বুঝি নাই সিক্স পয়েন্ট কি ফোর কথা। হ্যাঁ, 6.4টা ও আচ্ছা, 6.4 হচ্ছে, আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, ধরেন আপনার একটা বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, আপনি এটা মানে মেশিনের মাধ্যমে অটোমেটিক প্রসেসে বিস্কিট তৈরি করতে পারেন। তো এবার এরকম আরো প্রতিষ্ঠান, বিস্কিট ম্যানুফ্যাকচারিং আরো কিছু প্রতিষ্ঠান আছে, তো অন্য একটা প্রতিষ্ঠান সে হচ্ছে ধরেন মানে হিউজ অর্ডার পাইছে এই মাসে, বিস্কিটের হিউজ অর্ডার পাইছে, বড় ধরনের একটা টেন্ডার পাইছে মনে করেন, তার যে প্রোডাকশন লাইনের যে ক্যাপাসিটি ইজ নট টু এবল টু ম্যানুফ্যাকচার, ঠিক আছে, তার লাইন অনুযায়ী সেটা ম্যানুফ্যাকচার করে তার যে অর্ডারটা সেটা মিট করা তার জন্য পসিবল না, বুঝতে পারলেন, এটা জি তার স্যার। জন্য পসিবল না। কিন্তু তার তো মানে ধরেন যে বিশাল অর্ডারটা পাইছে, হয়তো সে 60% বা 70% কাভার দিতে পারবে, ধরেন 70% সে তার যদি মানে রোস্টারিং করে তিনটা মানে কন্টিনিউয়াসলি চালায় 24/7, যদি সে তার অপারেটর দিয়ে মেশিন রান করে ফ্যাক্টরি, তাহলে হচ্ছে ম্যাক্সিমাম ধরেন 70% সে অর্ডারে কাভার করতে পারবে ডিউরিং দা মানে ডেলিভারি মানে পিরিয়ড পর্যন্ত। এখন বাকি 30% তো তার অর্ডারের কাভার আপ নিজে করতে পারবে না, তাহলে কি করবে সে, তাহলে এক্ষেত্রে ইন্ডাস্ট্রির প্র্যাকটিস হচ্ছে সে তার সিমিলার ইন্ডাস্ট্রি কারো কাছ থেকে এটা উৎপাদন করায় নিয়ে আসে, সিমিলার ইন্ডাস্ট্রি তার ব্র্যান্ডিং এ, তার প্যাকেজিং এ, তার ম্যাটেরিয়ালে, তার গোপন রেসিপিতে সবকিছু এভরিথিং তার সেম, কিন্তু প্রসেসিং করে নিয়ে আসবে সিমিলার কোনো ইন্ডাস্ট্রির অন্য কারো কাছ থেকে। এই যে উৎপাদন করে নিয়ে আসবে, এটি হচ্ছে কন্ট্রাক্ট বেস ম্যানুফ্যাকচার বা টুল ম্যানুফ্যাকচার। তো এই টুল ম্যানুফ্যাকচারিং এর জন্য ধরেন ওই কোম্পানি যখন আহ সে র মেটেরিয়াল দিয়ে দিবে, কারণ তার র মেটেরিয়াল কি ম্যাটেরিয়াল ইউজ করে সে এই বিস্কিট তৈরি করে, সে তো যেহেতু উৎপাদন করে দিবে সে তো জানে না, সে কি করবে, যেসব র মেটেরিয়াল প্রয়োজন হবে ওই বিস্কিট তৈরি করতে, যেমন তার কাঁচামাল, আটা, ময়দা, সুজি, তারপর চিনি আর যা যা লাগে, প্যাকেজিং ম্যাটেরিয়াল, এই সব কিছু সে যার কাছ থেকে করায় নিয়ে আসবে, ওই 30% প্রোডাকশন তাকে 6.4 দিয়ে পাঠিয়ে দিবে সমস্ত র মেটেরিয়াল, বুঝতে পারছেন। এবং ফিনিশ গুড স্যার 6.4 এর মাধ্যমে আবার নিয়ে আসবে। আবার ওই ম্যানুফ্যাকচারিং সে যখন নিল, ওটা প্রসেস করলো, প্রসেস করে কারণ তার মধ্যে একটা চুক্তি হয়েছে যে পার প্যাকেট সে 1 টাকা করে কমিশন দিবে, কমিশন পাবে, মানে সার্ভিস চার্জ পাবে ম্যানুফ্যাকচারিং করলে। তো এখন সে ধরেন 1000 পিস উৎপাদন করে দিল বা 1 লক্ষ পিস উৎপাদন করে দিল, তখন সে উৎপাদন হলে 6.4 দিয়ে আবার ফিনিশ গুডস তাকে পাঠিয়ে দিবে। তাহলে ও বিনিময় করলো, মানে ও র মেটেরিয়াল দিল 6.4 দিয়ে, সে ফিনিশ গুডস দিবে আবার 6.4 দিয়ে। তাহলে যে ইস্যুয়ার তার এখান থেকে 6.1 থেকে মাইনাস হবে, যে ইস্যুয়ার মানে যে টোল করে নিয়ে আসবে তার এখানে 6.
1 থেকে কি হবে মাইনাস হবে। আর এটা যে ম্যানুফ্যাকচারার, হ্যাঁ, সে যখন 6.4 দিবে তখন তার কাছে এসে 6.2 এসে এটা প্লাস হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে র ম্যাটেরিয়াল, ধরেন RM র ম্যাটেরিয়াল, আর হচ্ছে FG। RM যখন সে দিচ্ছে তখন মাইনাস হচ্ছে কোত্থেকে 6.1 থেকে তার। আর সে যখন ওই ম্যানুফ্যাকচারিং কোম্পানির কাছ থেকে মানে 6.4 দিয়ে ফিনিশ গুডসটা রিসিভ করছে, তখন কোথায় রিসিভ করবে 6.2 তে রিসিভ করবে। তখন এর কারণ এটা তো তার ফিনিশ গুডস পেয়ে গেছে, তখন 6.2 তে এসে সে রেজিস্টারে আপডেট করে ফেলবে যে এত কোয়ান্টিটি সে উৎপাদন করে নিয়ে আসছে। তো এই যে লেনদেন ইন বিটুইন দ্য টু কোম্পানি, এইটাই হচ্ছে স্যার আপনার এখানে কন্ট্রাক্ট বেস ম্যানুফ্যাকচারিং। স্যার এখানে যে 1 টাকার জন্য সার্ভিস চার্জ দিল, আচ্ছা, এটার জন্য কোনো ওকে, ভ্যালু কি? কারেক্ট। এবার হচ্ছে 1 টাকার হিসাবে আসি। তাহলে 1 টাকার হিসাবে 1 লাখ পিস উৎপাদন করছে, ধরেন 1 লাখ টাকা। 1 লাখ টাকা সে কি করবে, এই যে কোম্পানি করলো সে একটা সার্ভিস বিল করবে, ঠিক আছে। কন্ট্রাক্ট বেস ম্যানুফ্যাকচারিং সার্ভিস হিসেবে সে 15% ভ্যাট অ্যাড করে 1,15,000 টাকা 6.3 এর মাধ্যমে এই কোম্পানিকে একটা বিল করবে, সার্ভিস বিল করবে, সে কোনো প্রোডাক্ট বিল করবে না। এটা কি 6.4? ক্লিয়ার? স্যার এটা কি 6.4 হবে? সার্ভিস চার্জ সহজে বিলটা করবে এটা না 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 না, 15% এটা অ্যাড করে? 6.3 দিয়ে ও ইস্যু করবে সার্ভিস বিল থ্রো, সার্ভিস বিল থ্রো 6.3। শক 6.3 এর মাধ্যমে করতে হবে। ওখানে সার্ভিস, ওই ব্যক্তি ওই কোম্পানি যদি ম্যানুফ্যাকচারিং করে, মানে ফিনিশ গুডস তৈরি করে, কিন্তু সে বিল করবে সার্ভিসের মাধ্যমে, কারণ এটা তো সে কোনো কিছু বিক্রি করছে না, সে সার্ভিস দিচ্ছে, সার্ভিস হিসেবে সার্ভিস বিলটা করবে। তো তার সাথে যে চুক্তি হয়েছে সে চুক্তি অনুযায়ী সে তখন ওই যে বিলটা আসবে টোটাল কোয়ান্টিটি প্লাস সে এখানে 15% ভ্যাট অ্যাড করে বিল করে দিবে। ক্লিয়ার? তার মানে স্যার প্রথম ম্যানুফ্যাকচারের কাছে যাইতে দুইটা ফর্ম যাবে, একটা 6.4 আর একটা 6.3। জি জি, যে যে মানে যার ওকে ব্র্যান্ডের প্রোডাক্টটা করে দিছে তার কাছে দুইটা মানে চালান ইস্যু করবে। 6.4 দিবে প্রথম, এর মাধ্যমে ফিনিশ গুডস দিবে, তারপর যখন সে বিল করবে তখন 6.3। ক্লিয়ার? তো এটা এখন অনেক ক্লিয়ার এটা স্যার। হচ্ছে ধরেন যারা ইমার্জেন্সি এরকম লাগে, অনেকের আছে যে ধরেন আহ, এইটা কিছু কিছু ইন্ডাস্ট্রি একদম মানে কোড প্র্যাকটিস, এটা ছাড়া চলে না। এটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, তাদের এই কন্ট্রাক্ট বেস ম্যানুফ্যাকচারিং ছাড়া হয় না। মানে একটা কোম্পানি দুইটা কাজই করে, সে আরেকজনেরটাও করায় দেয়, আবার সেও আরেকজনের কাছ থেকে করায় নিয়ে আসে। এখানে আমরা টোল একটা ইন বলতে পারি, ধরেন সে ইন, আরেকটা হচ্ছে টোল আউট, ঠিক আছে। সে দুইটাই করে, ধরেন সে নিজেও আরেকজনকে দিয়ে করা, আবার হচ্ছে সে আরেকজনের তো নিজে করে। অনেক সময় অনেকের মানে ধরেন প্রোডাকশন কিছু কিছু লাইনে মানে ইয়া থাকে না, রিকোয়ারমেন্ট থাকে না, বা তার মেশিনটা স্লো যাচ্ছে, বা এই টাইপের প্রোডাক্টের জন্য তার কাছে এই মেশিনটা আছে, স্পেশাল মেশিন, তখন কি করে ওরা ব্র্যান্ডে তৈরি করে নিয়ে আসে। এবং কয়েকটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি বাংলাদেশে এরকম আছে, তাদের বাজারে কোনো ইয়া নেই, মানে কোনো মেডিসিন নাই নিজস্ব কোম্পানির নামে, বাট তারা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি শুধু টোল করে দেয়। শুধু অন্যান্য ফার্মাসি সব ফার্মা মানে ম্যাক্সিমাম ফার্মাসিউটিক্যালস এর তারা টোলটা করে দেয়, শুধু এর উপরে তার বিজনেস রান, ঠিক আছে। বাট তার কোনো ফিজিক্যাল গুডস মানে ফিজিক্যাল কোনো মেডিসিন মার্কেটে নাই, সে শুধু কন্ট্রাক্ট বেস ম্যানুফ্যাকচারিং করে, ঠিক আছে। এবং কিছু এমএনসি কোম্পানি আছে বাংলাদেশে যারা হচ্ছে নিজস্ব ব্র্যান্ডে, ধরেন বাংলাদেশে একটা নামি দামি একটা ব্র্যান্ড বাংলাদেশে প্ল্যান স্থাপন এখনো করে নাই, কিন্তু বাংলাদেশে একটা বিজনেস নিছে ওই তার ব্র্যান্ডে। তো তখন ওরা এই কন্ট্রাক্ট বেস ম্যানুফ্যাকচারিং এ অনেকটা কাজ করে, বাইরে থেকে ম্যাটেরিয়াল এনে হচ্ছে সে ডাইরেক্ট দিয়ে দেয়, দিয়ে হচ্ছে ওর কাছে ফিনিশ গুডস তৈরি করে নিয়ে এসে ডাইরেক্ট তার যে নমিনেটেড ভেন্ডর থাকে বা হচ্ছে সাপ্লাই সাপ্লাই চেইন থাকে, অথবা অনেকে ডিলার থাকে, ওদেরকে ডাইরেক্ট দিয়ে দেয়। আর ম্যানুফ্যাকচারিং থেকে যার কাছ থেকে তৈরি করে নিয়ে আসলো উৎপাদন করে, তার কাছ থেকে নিয়ে ডাইরেক্ট দিয়ে দেয়, মাঝখানে সে শুধু ডকুমেন্ট গুলো মেনটেন করে।
আর তার ফিজিক্যাল কোনো কি নাই, ফিজিক্যাল কোনো ম্যানুফ্যাকচারিং প্ল্যান নাই, কিন্তু তার নামে বাংলাদেশে উৎপাদন হচ্ছে। এরকম প্র্যাকটিস আছে, অনেক কোম্পানি আমি দেখেছি। তো আস্তে আস্তে ওরা এরকম ট্রায়াল বেসিস করতে থাকে, যখন মনে করে যে এখানে বাংলাদেশে একটা বিজনেস ভালো একটা ফিজিবল, বা এখন সে প্ল্যান সেট আপ করলে প্রফিটেবল হবে, তারপর হচ্ছে ফিজিক্যাল প্ল্যান সেট আপ করে। এবার আপনি কোকের কথা বলেন না, কোকের নিজের কোনো ফ্যাক্টরি নেই, ঠিক আছে, বাংলাদেশে ওর কোনো ফ্যাক্টরি নেই, ও হচ্ছে কন্ট্রাক্ট বেস ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে, দুই দিকে দুই মানে কোম্পানিকে দিয়ে রাখছে। কোকের মাদার কোম্পানি একটা আছে এখানে, ওরা শুধু এখানে বিজনেস প্রমোশনাল অ্যাক্টিভিটি এবং হচ্ছে কিছু সুপারভিশনের কাজগুলো করে দেয়। কোকের মাদার কোম্পানি অ্যাজ এ সার্ভিস হিসেবে এখানে রান করে, বাট এখানে তার ম্যানুফ্যাকচারিং কোনো কিছুই নেই, সবকিছু কন্ট্রাক্ট বেস ম্যানুফ্যাকচারিং এ দেওয়া আছে। ওকে, সো বিজনেসের অনেক ভ্যারাইটিস আছে। ও আরেকটা যেটা আমরা ওই 6.5 বললাম, এই কারো 6.5 থাকে পরিশিষ্ট, পরিশিষ্ট ক, আরেকটা হচ্ছে পরিশিষ্ট খ। এই দুইটা রিপোর্ট তৈরি হবে সেল এবং পারচেসের জন্য, মানে ফিনিশ গুডস ট্রান্সফারের জন্য, র মেটেরিয়াল অথবা ফিনিশ গুডস এর জন্য দুইটা অতিরিক্ত রিপোর্ট তৈরি হবে, পরিশিষ্ট ক এবং খ। তো এটা আবার রিটার্নের সাথে সাবমিট করা ম্যান্ডেটরি সেন্ট্রাল রেজিস্ট্রেশন হলে। বুঝতে পারছেন? ওকে, সো আমরা এবার মূল ক্লাসে যাব। কয়জন জয়েন করেছে? 10 জন। আমি আর মানে 8 জন। আজকে উপস্থিতি খুবই কম। আমরা কি মূল ক্লাসের দিকে যাব নাকি আরো এইসব ডিসকাশন চালিয়ে নেব? হ্যালো। জি স্যার, মূল কাজ মানে শুরু করেন স্যার। আচ্ছা, আমরা তাই শুরু করি, কারণ আজকে একটু আর্লি শেষ করতে চেয়েছিলাম, 30 মিনিট আগে দিতে বলছিলাম ক্লাস, এমনিতে অলরেডি লেট। সো আই থিঙ্ক এই মুভমেন্ট জার্নিটা বুঝতে পারছেন, তাই না? আর আরেকটা জিনিস এখানে বলে শুরু করি ক্লাসটা, সেটা হচ্ছে রিটার্নের সাথে সেন্ট্রাল নিবন্ধন হলে আপনাকে পরিশিষ্ট ক এবং খ দিতে হবে। আর আরেকটা জিনিস যেটা দিতে হয় সেটা হচ্ছে মূসক 6.10, মূসক 6.10, এটা আমরা বলেছিলাম। মূসক 6.10 আমরা কখন এটা হচ্ছে ইস্যু হয়? মূসক 6.10 এটা হচ্ছে ওভার দ্য 2 লাখ সেল এন্ড পারচেস। আপনি যদি অনলি লোকাল পারচেস, ইম্পোর্ট না, লোকাল পারচেস যদি একটা সিঙ্গেল ইনভয়েসে ভ্যালু যদি 2 লাখের বেশি হয়, তাহলে এটা জেনারেট হয়। এটা যদি কেউ রিটার্নের সাথে না দেয়, ধরেন কোনো পারচেস বা সেল আছে যে একটা সিঙ্গেল চালানের মধ্যে 2 লাখ টাকার বেশি ছিল, বাট সেটা রিটার্নে দেয় নাই রিটার্ন সাবমিশনের সময়, তাহলে এটা মানে কমপ্লায়েন্স ব্রেক করবে আর কি, চাইলে জরিমানার সম্মুখীন হতে পারে কোম্পানি। এটা অনেকটা এমআইএস রিপোর্ট আর কি, হ্যাঁ, যে আসলে আপনি বড় বড় ফিগারে কার কার কাছে বিক্রি করলেন, এটা একটা সামারি রিপোর্ট। এটার উদ্দেশ্য ছিল এটার উদ্দেশ্য ছিল যে আসলে মানে বড় যে ইয়েগুলো আছে প্রতিষ্ঠানগুলো, তারা ভ্যাট ঠিকঠাক মতো দেয় কিনা, এই রিপোর্টটা সামারি রিপোর্টের মাধ্যমে এটা মানে সামারি রিপোর্টের মাধ্যমে তাদের রিটার্ন বা তাদের ডকুমেন্ট গুলো যাচাই করে দেখা। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আলোচনায় আসি যে আসলে আমরা নভেম্বর মাসে, নভেম্বর 2025 সালের একটা রিটার্ন পূরণ করব নিম্নোক্ত এই সিনারিও গুলোতে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আগে আমরা আহ মানে কোনো মানে ম্যাথ সলভ করার আগে নিয়ম হচ্ছে কি, পুরোটাকে পড়ে বোঝার চেষ্টা করা। ঠিক আছে? আপনি দেখলেন প্রথম লাইন মিলছে, এতে অঙ্ক শুরু করা উচিত না, আগে হচ্ছে পুরোটা একবার পড়ে নেন যে কি কি জিনিস আছে। এক নম্বর আছে সেলস টাকা 50 লাখ। ঠিক আছে, 50 লাখ টাকা সেল করছে।
তাহলে এটা অবভিয়াসলি সেলসে যাবে, এখানে পেয়েবল আছে, ধরে নেন এটা যেহেতু বলে নাই স্ট্যান্ডার্ড রেটই হবে। তো এখন এরকম বাট কনসালটেন্ট পরীক্ষার মধ্যে অনেক সময় আসে যে কিছুই বলা নাই, কিন্তু আপনি ধরে নেবেন এটা 15% হবে। তারপর 2 নম্বর বললো পারচেস টাকা 8 লাখ, লোকাল পারচেস করতে কিনছে, লোকাল পারচেস করছে ফর আইডিয়াল ভ্যাট। আইডিয়াল ভ্যাট মানে কি? আইডিয়াল ভ্যাট মানে কি? 15%, তাই না? হ্যাঁ জি স্যার। আদর্শ হওয়ার কত আমাদের 15%, তাহলে 15% সে এত টাকা মানে লোকাল পারচেস করছে। তারপর পারচেস অফ এক্সামটেড গুডস, পারচেস অফ এক্সামটেড গুডস কত কিনছে? 2 লাখ টাকা। 2 লাখ টাকা কিনছে, সেটা হচ্ছে কি এক্সামটেড, এর মধ্যে কোনো ভ্যাট নেই। দেখেন সিনারিও বাড়তেছে একটা একটা করে। তারপর আসেন বিডিএস টাকা 25,000 এগেইনস্ট পারচেস অফ গুডস। সে যে গুডস পারচেস করছিল তার এগেইনস্টে 25,000 টাকা বিডিএস কাটছে, তাই না? তারপর বললো বিডিএস সার্টিফিকেট মূসক 6.6 রিসিভ ফোর্থ টাকা 15,000 এগেইনস্ট সেল অফ গুডস। সে যা পণ্য বিক্রি করছিল আগে কোনো একটা মাসে, তা থেকে সে 15,000 টাকা মূল্যের একটা 15,000 টাকার একটা পেলো, 6.6 পেলো। আচ্ছা, ক্লোজিং ব্যালেন্স অফ লাস্ট ট্যাক্স পিরিয়ড 25,000, আগের মাসে তার ক্লোজিং ব্যালেন্স ছিল 25,000 টাকা। 6 নম্বরে বললো শারমিন ট্রেডার্স রিটার্ন গুডস ওট টাকা 150 লাখ as there is no demand for goods in the market and issue a credit note in favor of such good return. তার ভ্যালু এত 15,000 টাকা। রিবেট টেকেন shown against exempted goods ওট টাকা এত। রিবেট নিছে কিন্তু হচ্ছে সেটা এক্সামটেড গুড তৈরি করছে দিয়ে, মানে সেই যে রিবেট নিছে যে র ম্যাটেরিয়াল, সেই র ম্যাটেরিয়াল ইউজ করে সে কি করলো? এক্সামটেড গুড উৎপাদন করলো। আচ্ছা, তার রিবেটের মূল্য ছিল 6,000 টাকা। এবার আসছে দ্য ফার্ম পেইড টাকা 10,000 পেনাল্টি ফর নট সাবমিটিং ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট অন টাইম। সঠিক সময়ে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট না সাবমিট করার কারণে তাকে 10,000 টাকা জরিমানা করা হলো, ঠিক আছে? আচ্ছা, তারপর দে ব্রট গুডস ইনপুট পুট টাকা 3,45,000 উইদাউট ভ্যাট চালান from a non-registered farm on 10th November. নভেম্বরের 10 তারিখে সে কি করছে? আবার কিছু গুডস কিনছে যেগুলো হচ্ছে খোলা বাজার থেকে, নন রেজিস্টারের কাছ থেকে। আচ্ছা, দে পেড ইলেকট্রিসিটি বিল ফর টাকা 3,15,000 ইনক্লুডিং 5% ভ্যাট অন জুলাই, নভেম্বর বলি, বা অক্টোবর। On the same day they paid 50,000 as go down rent without VAT. দেখেন এখানে দুইটা সিনারিও চলে আসছে। তারপর ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স 5% হারে বাই রাজশাহী সিটি কর্পোরেশন ফ্রম দ্য বিল অফ, মানে এই কোম্পানি যে বিল করছিল সে যে এত টাকা, এর থেকে 5% হারে কি করলো? উচ্চকর্তন করলো রাজশাহী সিটি কর্পোরেশন, মানে তার টাকাটা কেটে রাখছে। পেমেন্ট অফ আদার বিল এট আদার রেট এক্সেপ্ট আইডিয়াল ভ্যাট রেট, আর কিছু বিল পেমেন্ট করছে
যেটা হচ্ছে আদার রেটিং, কত টাকা? 4,40,000 টাকা। তাহলে এই সব কিছু মিলে আপনার এখন নভেম্বর মাসের রিটার্নটা প্রিপেয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা একটা করে যাই, আগে আলোচনা করি, তারপর হচ্ছে রিটার্নে যাই নাকি? আপনাদের মতামত নেই, দেখি কি কি বুঝলেন। সেলস, এটা আমার কোথায় যাবে? রিটার্নের ইনপুটে যাবে না আউটপুটে যাবে? আউটপুট। আউটপুট। আউটপুটে যাবে। আমরা একটু রিটার্নটা খুলি না, দেখে বলেন, মুখস্থ করার তো কিছু নাই। এটা কোথায় যাবে? ইনপুট না আউটপুটে যাবে? যেহেতু সেলস, আউটপুটে যাবে। তাহলে আউটপুটে গেলে আউটপুটের কোন নাম্বার নোটে যাবে? 1 থেকে 9। না, স্পেসিফিক বলেন, 1 থেকে 9 তো এখানে আছেই। ধরেন এটা 15% হারে সাপ্লাই করছে, তাহলে নোট 4 এ যাবে। স্ট্যান্ডার্ড রেটে যেটা যাবে এটা যাবে পারচেস। স্ট্যান্ডার্ড রেটে যাবে, রাইট? ওকে, তাহলে এটা আমাদের সলভ, হলো। তাহলে এটা আমাদের কোথায় যাবে? আউটপুটে যাবে, নোট নাম্বার 4 এ যাবে। তাহলে আমরা এটা সলভ করে ফেলি। সাবফর্মে ক্লিক করলাম, অ্যাড দিলাম, এখানে ভ্যালু দিব। আচ্ছা, এখন সে ভ্যাট ক্যালকুলেশনটা করতে পারতেছে না, তাহলে এইচএস কোড দিতে হবে। যে কোনো এইচএস কোড একটা দিয়ে দিলাম। হ্যাঁ, কি ছিল এটা? অয়েল, অয়েলই দিই। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এখানে যে জিনিসটা দিতে হবে আপনার, এখানে দিতে হবে আপনার প্রোডাক্টের যে নাম, যে পণ্যটা বিক্রি করছেন, কমার্শিয়াল নাম হচ্ছে বাণিজ্যিক নাম, আপনি যে নামে চিনেন, আপনার প্রোডাক্টের যে নামে আপনি মার্কেটে সেল করেন সেই বাণিজ্যিক নাম। তারপর হচ্ছে আপনার এখানে এইচএস কোড, তারপর এইচএস কোড দিলে এইচএস কোডের নাম চলে আসে, মানে সাপ্লাই ভ্যালু দিলে এখানে অটোমেটিক ভ্যাট ক্যালকুলেশন আছে, এখানে কোনো আপনার রাইট করার কোনো সুযোগ নেই। আপনি ভ্যালু দিবেন, অটোমেটিক সিস্টেম এইচএস কোডের যে রেট সেট করা আছে সেই অনুযায়ী ক্যালকুলেশন করে ফেলবে। এখানে যদি অনেক সময় এসডি থাকে, অনেকগুলো দেখবেন এসডি আছে, যদি এসডি থাকে তাহলে এসডি সহ ক্যালকুলেশন হবে। বুঝতে পারছেন? এসডি থাকলে এসডি ক্যালকুলেশনটা হইতো। ওকে, তাহলে আমরা একটা সলিউশন করলাম। এবার আসেন 2 নাম্বার, পারচেজ টাকা 8 লাখ ফ্রম, স্যার একটা প্রশ্ন ছিল বলে স্যার, সফটওয়্যারের পাশাপাশি যদি স্যার এক্সেলে যদি একটু এক্সেলও লাগবে, এক্সেল ফরম্যাটে যে স্যার ভালো হতো আর কি স্যার। মানে রিটার্নের এক্সেল ফরম্যাটে করব নাকি আমি এমনি এক্সেলে দেখে করব? যেটা রিটার্নের এক্সেল করতেছেন স্যার এডি করেন স্যার, ওটা করলে আবার পরে এটা সময় লেগে দেখেন। যাবে। হ্যাঁ, আপনি একটু নিজে প্র্যাকটিস করেন, এটা দেখে দেখে। হ্যাঁ, নিজে প্র্যাকটিস করেন, যদি কোনো জায়গায় আটকেন পরে আমাকে গ্রুপে দিয়ে আমি সলভ করে দিই। আচ্ছা, তো পারচেজ টাকা 8 লাখ টাকা কি কিনলাম? আমি লোকাল পারচেজ করলাম। লোকাল পারচেজে আমার 6.3 থাকবে, তাই না? এবং এখানে আইডিয়াল ভ্যাট হচ্ছে মানে কি 15%। 15%। ধরেন 8 লাখ টাকা কিনলাম। আচ্ছা, এখানে আপনার প্রশ্ন করতে পারেন যে এই ভ্যালুটা ইনক্লুসিভ না এক্সক্লুসিভ ভ্যাট। আমি এই আর্গুমেন্টে যাচ্ছি না, ধরে নেন এটা বেস ভ্যালু। হ্যাঁ, যদি পরীক্ষা এরকম থাকে তো বলে দিবে যে এটা হচ্ছে বেস ভ্যালু বা হচ্ছে এটার মধ্যে ইনক্লুসিভ ভ্যাট। যেহেতু বলতেছে এখানে এটা এবং রেটটা আলাদা করে বলছে যে আই ফর আইডিয়াল ভ্যাট, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা ভ্যাট ছাড়াই ভ্যালু। হ্যাঁ, তো এবার আমরা এটা কোথায় যাবে এটা? পারচেজ 8 লাখ, ইনপুট না আউটপুট নাকি অ্যাডজাস্টমেন্ট? ইনপুট কোটে যাবে ব্যাট। ইনপুট, মানে পারচেজ মানে হচ্ছে ইনপুট, আমি যা কিছু কিনবো সবকিছু ইনপুট। আচ্ছা, ইনপুট হচ্ছে পার্ট 4 এ, তো তাহলে কোথায় যাবে? এখানে 10 লোকাল নোট নাম্বার, পারচেজ। নোট নাম্বার কত স্ট্যান্ডার্ড যাবে? 4 না কত 17 কত? স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার 14, লোকালের জন্য 14, আমদানির জন্য 15।
কোথায় যাবে বলেন? আচ্ছা ভাই, তাড়াতাড়ি 14 বলেন না। 14 যাবে। 14 কেন 14 যাবে? লোকাল পারচেস। লোকাল পার্সেল Understood. স্ট্যান্ডার্ড রেট। আন্ডারস্টুড। লোকাল পারচেজ এবং যদি মানে স্ট্যান্ডার্ড রেট হয় তাহলেই কি 14 যাবে? আর কোনো কন্ডিশন লাগবে না? বলে গেছেন মনে হয়। লোকাল আপনাকে পারচেস তো তো 12 নম্বরেও আছে। লোকাল পারচেজ 12 নম্বরে আছে, হ্যাঁ, কিন্তু ওই যে আপনার শিরোনাম দেখতে হবে না, নেচার অফ পারচেজটা কি? জি স্যার। এক্সামটেড হবে না। আচ্ছা আমি বলে দিই, আপনারা ভুলে গেছেন, সেটা হলো লোকাল পারচেজ আর আদর্শ হার হইলেই 14 নম্বরে যাবে না। 14 নাম্বার যাওয়ার জন্য শর্তটা হচ্ছে অবশ্যই এটা আপনি যদি কোম্পানি যদি র্যাপ প্র্যাকটিস করে মানে ইনপুট ট্যাক্স ক্রেডিট নেয় তাহলে 14তে দিতে হবে। এবার 15% রেট এবং লোকাল পারচেস বাট সেই কোম্পানি র্যাপ নেয় না বা র্যাপ নেওয়ার যোগ্য না, তাহলে কোথায় যাবে? বলছিলাম আগে ওইগুলা। কোথায় যাবে? 21 নম্বর স্যার, 21 নম্বরে স্যার হবে স্যার। 21 মনে রাখতে হবে এগুলো ভাই, এগুলোই আসল। যা পড়ো এতদিন যা পড়ছে 9টা 10টা ক্লাসে, রিটার্ন ফাইলিং হলে সব চলে আসবে, অনেক কন্ডিশন চলে আসবে এটার মধ্যে। দেখেন একটু বড় করে এটারে, হুম, এই দেখেন সুন্দর করে লেখা আছে। এটা পার্ট পার্ট করে পড়াইছিলাম না? এটা পড়ানোর তো কথা, তারপর আবার পড়া, হ্যাঁ, এটুকু এখানে বুঝলে সব বুঝে আসে যাবেন না যে কি স্যার, করতে হবে। স্ক্রিনের সবটা আসে না স্যার। আসে না? আসছে এবার? আচ্ছা আমি ইয়াতে কপি করে নিয়েছি ওয়ার্ডে। ওয়ার্ডে কপি করে নিয়ে ওয়ার্ডে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে। জি স্যার, এখানে দেখা যাচ্ছে। ওকে গুড, তাহলে আমরা এটা ভেঙে ভেঙে পড়ি, হ্যাঁ। গুডস আর সার্ভিস নট অ্যাডমিসেবল ফর ক্রেডিট। প্রথম কথা হচ্ছে যে সকল পণ্য বা সেবা মানে র্যাপ নেওয়া যাবে না সেগুলি হচ্ছে কোথায় আসবে? 21 এবং 22। ক্লিয়ার? সেটা ধরেন একটা কোম্পানি র্যাপ নেয়, তার মধ্যে থেকে অনেকগুলো পারচেস বা হতে পারে যেগুলো সে র্যাপ নেয় না, তাহলে কোথায় দিবেন? 21 অথবা 22। লোকাল হলে 21, আমদানি হলে 22। এবার এই কোম্পানি হতে পারে টোটালি র্যাপ নেয় না, এক্সামটেড প্রোডাক্ট তৈরি করে অথবা হার্বাল প্রোডাক্ট তৈরি করে, অথবা সে হচ্ছে লোয়ার রেটে ব্যবসা করে, 15% এর নিচের রেটে ব্যবসা করে, বা 15% হলেও সে আসলে এই রেয়াতের যে প্রসিডিউর আছে সেগুলো মেনটেন করতে পারে না, যার কারণে ইচ্ছে করে রেয়াত নেয় না, তাহলে কোথায় যাবে? স্ট্যান্ডার্ড রেট হলেও 21 দিতে হবে আমাকে। এই পয়েন্টটা কি ক্লিয়ার সবাই? কে ক্লিয়ার না বলেন? ক্লিয়ার না কে সে বলেন? স্যার, আবার আবার আমি রিপ্লাই clear। করেন স্যার। আচ্ছা, আই এম রিপিটিং अगेन। যে সকল কোম্পানি রেয়াত নেয় না, টোটালি রেয়াত নেয় না, তাদের পারচেস যদি মানে 15% হয় বা আদার রেট যাই হয় না কেন, আপনি সরাসরি লোকাল হলে 21 দিবেন আর আমদানি হলে 22 এন্ট্রি করবেন। বুঝছি ঠিক স্যার। আছে? আর যদি ধরেন রেয়াত নেয় কিন্তু তার মধ্যে তো কিছু কিছু আইটেম আছে যেগুলো ব্যাট দিয়ে কিনে 15% হারে কিনে, বাট এটা রেয়াত নেওয়ার জন্য মানে উপকরণের সংজ্ঞায় পড়ে নাই, অথবা এটা সে মানে উপকরণ হয়েছে কিন্তু সে এটা দিয়ে এক্সামটেড প্রোডাক্ট উৎপাদন করে, তাহলে ওই পার্টটা কি হোক, ওই 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 সকল র মেটেরিয়াল গুলো, ওই সকল পারচেস গুলো নোট নাম্বার 21 অথবা 22 এন্ট্রি হবে। এটা এখানে বলছে। এবার এটার বিস্তারিত আসছে। আচ্ছা, প্যাকেটের ভিতরে ট্যাক্স পেয়ার হো সেল অনলি এক্সামটেড, আমরা এটা ভাগ করি আর ভাঙা ভাঙে পড়ি, হ্যাঁ। ট্যাক্স পেয়ার হো অনলি অনলি সেলস অনলি এক্সামটেড, সে কি বিক্রি করে? এক্সামটেড গুডস বিক্রি করে, অথবা কি বিক্রি করে? স্পেসিফিক ভ্যাট। স্পেসিফিক ভ্যাটে
বিক্রি করে। এমন করদাতা যে এক্সাম্পটেড প্রোডাক্ট শুধু বিক্রি করে অথবা অনেকগুলো ভ্যাটেবল আইটেমের মধ্যে একটা এক্সাম্পটেড বিক্রি করে, আর একটা ট্যাক্স পেয়ার যারা স্পেসিফিক ভ্যাটে বিক্রি করে। স্পেসিফিক ভ্যাট কোনটা? জানেন 1000 কেজির জন্য 2 টাকা ভ্যাট, মানে তৃতীয় তফসিলে যেগুলো বলা আছে লোহা বা ম্যাটেরিয়াল কিছু আছে না, তুলা কিছু জিনিসের জন্য স্পেসিফিক ভ্যাট দেওয়া, ওগুলো বিক্রি করে, তারাও রেয়াত নিতে পারবে না, তারা এখানে ওই 21 বা 22 এন্ট্রি করে। তারপর আবার বলছে এন্ড goods or services other than standard rate. Goods or services কি? other than standard rate, মানে হচ্ছে 10%, 15%-এর নিচে যেগুলো আছে সেগুলো সেই রেটে বিক্রি করে সে, অথবা ক্রেডিট নট টেকেন উইদিন স্টিপুলেটেড টাইম। ঠিক আছে? ট্যাক্স পেয়ার যারা এক্সাম্পটেড বিক্রি করে, পুরা কোম্পানির প্রোডাক্ট এক্সাম্পটেড হতে পারে অথবা অনেকগুলো ভ্যাটেবল প্রোডাক্টের মধ্যে একটা এক্সাম্পটেড এরকম হতে পারে, অথবা হতে পারে যে স্পেসিফিক ভ্যাট আছে এরকম প্রোডাক্ট সে উৎপাদন করে বিক্রি করে বা বিনিময় করে। এটা হচ্ছে একটা। আবার বলছে গুডস অ্যান্ড সার্ভিসেস, এরকম গুডস অ্যান্ড সার্ভিসেস সে বিক্রি করে যেগুলো আদার দেন স্ট্যান্ডার্ড রেট, মানে 15%-এর নিচে রয়েছে, মানে হচ্ছে তৃতীয় তফসিলের রেটে, তৃতীয় তফসিলে যে সকল পণ্য ও সেবা রয়েছে সেগুলো সে বিক্রি করে। অথবা মিউট করবেন, কারা থেকে সাউন্ড আসতেছে, মিউট করবেন প্লিজ। অথবা ক্রেডিট নট টেকেন উইদিন স্টিপুলেটেড টাইম, অথবা রেয়াত নেয় কিন্তু সময় মতো রেয়াত নিতে পারেনি, অর্থাৎ তার রেয়াতের সময়টা তামাদি হয়ে গেছে, তাহলেও সে কি করবে? এইখানে এন্ট্রি করবে 21 অথবা 22। স্টিপুলেটেড টাইম মানে কি? বাংলা অর্থ করেন। হ্যালো, সময় চলে যাওয়া স্যার, তামাদি। তামাদি মানে মানে সময় মতো আর কি, সময় মতো নিতে পারলেন। আচ্ছা, তাহলে এটা আগে ছিল 4 কর মেয়াদ, এখন 6 কর মেয়াদ। 6 কর মেয়াদ, 4 বা 6 কর মেয়াদের মধ্যে যারা নিতে পারে নাই রেয়াতটা, তারাও এখানে এন্ট্রি করবে। ধরেন সে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ওই ম্যাটেরিয়াল দিয়ে সে যে প্রোডাক্ট উৎপাদন করে সেটা ভ্যাটেবল এবং এটা রেয়াত নেওয়ার যোগ্য, সেটা উপকরণ হিসেবে সংগৃহীত হয়েছে, সেটা সে 46-এ সবকিছু মিট আপ করছে, কিন্তু 46-এর একটা পয়েন্টে সে ফেল করলো, সেটা কি? সময় মতো রেয়াত নিতে পারলো না, তাহলেও সে এখানে এন্ট্রি করে। তাহলে আমরা ক্লিয়ার হইলাম কখন আমরা ভ্যাটেবল, লোকাল পারচেজ ভ্যাটেবল 15% থাকলে 14-তে দিব, কখন আমরা 21-এ দিব। এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন? জি স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। ওকে, বিলকুল ক্লিয়ার। ওকে, তাহলে এখন আমরা এই যে 8 লাখ টাকা, এটা আমরা কোথায় এন্ট্রি করব? ধরেন এই কোম্পানির রেয়াত নেই, যেহেতু ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ধরে নিচ্ছি রেয়াত নেই। রেয়াত নিলে 21 স্যার, 14-তে 21। রেয়াত নেয় বললাম, নেয় না, ও, রেট নিলে 14 স্যার। নেয়ার 14-তে। yes, তাহলে আমরা এখানে, তাহলে আমরা ভ্যালুতে এখানে দিয়ে দিব। আমার আগে এইচএস কোড লাগবে, ধরেন একটা এইচএস কোড মারা দিলাম, আই ডোন্ট নো, আদার নামে একটু মারা দিচ্ছি। ফেভারিট কত? 15% হিসেবে আসছে মনে হয়, আমার দেখে নেই। হ্যাঁ, 15% আছে। ওকে, সো আমার র মেটেরিয়াল RM, র মেটেরিয়াল, এটা আমি এখানে কিনলাম। দেখেন এটা ভ্যাট ক্যালকুলেশন হয়ে গেছে। এবার আমরা গিয়ে দেখি, দেখেন এই যে রেয়াত যদি আসে তাহলে 23-এর সি,
এটা হচ্ছে বি কলাম, সরি 23-এর বি। তাহলে 23-এর বিতে যা আসবে এটা হচ্ছে আমার রেয়াত। আর রেয়াতের ক্ষেত্রে কোন কোন কলাম গুলো এখানে কাজ করবে বলছিলাম, কোন নোট গুলো মনে আছে? 14 থেকে শুরু করে 14, 15, 18 16, এ 17, 18, 18 এই পর্যন্ত। এইটা একদম মনে রাখবেন সবসময়। এর মধ্যে এন্ট্রি হলে রেয়াতে আসবে, ঠিক আছে? এর বাইরে এন্ট্রি হলে রেয়াতে আসবে না। আচ্ছা, এবার আবার কি বললো যে পারচেস অফ এক্সামটেড গুডস, কিছু 2 লাখ টাকার এক্সামটেড গুডস পারচেস করছে, তাহলে কোথায় যাবে বলেন? এক্সামটেড গুড 21। আচ্ছা, এটা আপনি এক্সামটেডেও দিতে পারেন অথবা ডাইরেক্ট 21-এও দিতে পারেন। অনেকে 21-এ দেয়, অনেকে এক্সামটেডে দেয়, এখানে দেন no issue। তো যেহেতু এক্সামটেড স্পেসিফাই করা আছে, এক্সামটেড দেওয়াই ভালো। দিয়ে দিন, ঠিক আছে? এটা একটা এইচএস কোড লাগবে ম্যান্ডেটরি, কি দিব এইচএস কোড? ধরেন জাস্ট একটা দিয়ে দিন, হ্যাঁ। যে গুডসটা কিনলেন বা যে র ম্যাটেরিয়ালটা কিনলেন সেটার নাম হবে, আমি এখন বোঝার জন্য এটা দিয়েছি, হ্যাঁ। দেখেন এখানে কিন্তু ভ্যাট ক্যালকুলেশন হবে ঠিকই অ্যাজ পার এইচএস কোড, কিন্তু এটা আমার রিটার্নে আসবে না। কি বলে ওই 20-র বিতে আসবে না, এখানে যোগ হবে না, ঠিক আছে? কিন্তু রিটার্নে সাব ফর্মে মেইন ফর্মে আসবে না। সাব ফর্মে দেখা যাবে যে এটা আসলে ব্যাটারি ইম্প্যাক্টটা কি ছিল, এটা আসলে অ্যাকচুয়াল ব্যাটারিটা কত কারেন্ট, এটা বোঝানোর জন্য, বাট এটা মেইন ফর্মে আসে না। তো এটা নিয়ে কনফিউজিং হয় না যে আসলে এখানে তো ব্যাট আসছে, তাহলে এটা কি ওখানে আসলো না কেন, এটার মানে কি? তো এটা এখন হিসাবটা বোঝানোর জন্য যে এইচএস কোডের যে ডিফল্ট মানে রেটটা রয়েছে এটা অনুযায়ী এটা ক্যালকুলেশন হয়েছে, বাট এটা সাব ফর্মে আসবে না, মানে মেইন ফর্মে আসবে না। তাহলে আমরা এটা ক্লিয়ার হইলাম। তারপর এবার আসে কি বিডিএস টাকা 25,000 এগেইনস্ট কোর্স অফ পারচেস। তাহলে এবার বলেন এটা কই যাবে? বলেন বলেন তাড়াতাড়ি বলেন, আজকে একটু আর্লি শেষ করবো ক্লাসটা। এই ঘুমায় পড়ছেন আপনারা নাকি? না স্যার, বলে ঘুমায় দেন পড়লে স্যার। ক্লাস শেষ। আচ্ছা আচ্ছা, পারচেজ যেহেতু বলছে, তার মানে কি আপনি আহ এটা আপনি উইথহোল্ডিং করছেন, ব্যাপারটা এরকম হবে তাই না? এগেইনস্ট পারচেস, আপনি পারচেস করলেন, তো এটা যখন বিল পেমেন্ট করবেন তখনই তো আপনি বিডিএস টা কাটবেন। পারচেস এই জন্য এনে বলে দিচ্ছে, আপনি এটা খেয়াল করতে হবে আপনাকে যে এগেইনস্ট পারচেস অফ গুডস, আপনি যে গুডসটা পারচেস করলেন সেই গুডস এর এগেইনস্টে আপনি কেটে রাখছেন, তাহলে এটা কি হবে? ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট না ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট? অ্যাডজাস্টমেন্ট। আর ইনক্রিজিং হবে, এটা বৃদ্ধিকারী। এর দিকে কারেক্ট। 24-এ যাবে। আপনি যখন মানে বিডিএস উইথহোল্ডিং করবেন মানে সাপ্লাই থেকে, আপনার সাপ্লাই রিসিপ্ট থেকে, তখন এটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে যাবে। তাহলে আমরা যাই এখানে এন্ট্রি করে দিই, শুরু করে নিয়ে গেলাম। আমাদের বৃদ্ধিকারী পার্ট কোনটা? নোট নাম্বার পার্ট নাম্বার 5, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ভ্যাট, অনলি ভ্যাট। এখানে এখানে কিন্তু এসডিএমএস আসবে না, এখানে যা আসবে এগুলো অনলি ভ্যাট। ওকে, সো আমরা এখানে যে দেখেন নোট লেখাই আছে, ডিউ টু ভ্যাট ডিডাক্টেড এট সোর্স বাই দ্য সাপ্লাই রিসিভার, যে সাপ্লাই গ্রহণ করবে সে যখন পেমেন্টের সময় যে উইথহোল্ডিংটা করে রাখলো অ্যাজ পার পিডিএস রুল, সেটা এখানে এন্ট্রি করতে হবে। আমরা সাবফর্মে চলে যাই, এখানে দেখেন অনেক কিছু আছে। প্রথম হচ্ছে সাপ্লায়ার বিন, মানে সাপ্লায়ার বিন থাকলে দিবেন দিস ইজ দ্য অপশনাল। তারপর নাম আমরা বলে দিই এবিসি লিমিটেড, এবিসি কোম্পানি, ওর কাছ থেকে কিনলাম। ঢাকা অ্যাড্রেস, তারপর ভ্যালু কত, না ভ্যালু কত ছিল ওটা আপনার হচ্ছে ইনভয়েস ভ্যালুতে থাকবে। এখানে বলছে যে এত টাকা, কি করলাম ভ্যাট কাটলাম। এবার বলেন তো এটা ভ্যাট হলে, ধরেন এটা 5% হবে, ধরেন এটা 5% হবে, তাহলে এটা ফেস ভ্যালু কত হবে?
25,000 টাকা যদি উইথহোল্ডিং হয় তাহলে 5% হারে আমার ফেস ভ্যালু কত হবে? হ্যাঁ, 25,000 টাকা। 25,000 টাকা তো আমি ব্যাটি। তো এখন আমার ধরেন 5% হারে যদি হয় তাহলে এখন আমার এটার ইয়া কত? 4,75,000। 4,75,000। 75,000। হয় না তো? ঠিক করে বলেন কিভাবে করবেন এটা? 5% আদায় হয়েছে, তাহলে 100% কত? না, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 25,000 টাকা। হিসাব করেন করেন করেন, নিজে করলে এই জিনিস বুঝতে পারবেন, আমি বলে দিলে তো হইলোই। 100/5 25, তাহলে 5 লাখ হবে সরাসরি স্যার। হুম। এই পথের সাথে দ্বিমত কে আছেন বলেন তো? 5 লাখের বেশি বা কম হবে? হুম। আর কেউ কিছু বলতেছেন না? আপনার কি আদৌ আছেন, ক্লাস করতেছেন? আছি স্যার, ক্যালকুলেটর নাই তো ওই জন্য দেখতে পারতেছি না। মোবাইলে করে ফেলেন না, মোবাইলে। এটা হচ্ছে সহজ নিয়ম, হচ্ছে আপনি এটাকে ভাগ করে দেবেন। মানে জিনিসটা হচ্ছে এরকম হবে যে এটা কত, পার্সেন্টেজ 25,000 দিয়ে না? ভাগ করে 100 দিয়ে গুণ। হ্যাঁ, ওটা পার্সেন্টেজ সহজ দিয়ে ভাগ পদ্ধতি করে 100 হচ্ছে, দিয়ে গুণ। সহজ পদ্ধতি হচ্ছে ডিভাইডেড বাই 0.05। হ্যাঁ। ঠিক আছে, 0.05 ডিভাইড করলে দেখবেন যে বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে বসবো আমার 5 লাখ। 5 লাখ টাকার উপর ভ্যালু, এই ভ্যালু তো ছিল এটা। এখানে আসলে 5 লাখ হবে না, এটা ভ্যালুটা হচ্ছে টোটাল ইনক্লুসিভ ভ্যালু। তাই টোটাল এখানে লিখবেন, এটা প্র্যাকটিস ভাবে লেখে, মানে নেট ভ্যালুটা আছে না 5 লাখ, এখানে হবে 25,000। 5,25,000 ছিল, এর থেকে আপনার 25,000 টাকা কাটবে। 5 লাখ টাকা পেমেন্ট হয়েছে। তো 5 লাখ টাকা পেমেন্ট হচ্ছে, এবার আপনার 25,000 টাকা কেটে রেখেছে। এবার এখানে যে ইনভয়েস নাম্বার যা ছিল, ধরেন যে ইনভয়েস নাম্বার ছিল, ইনভয়েস নাম্বারটা দিবেন। ঠিক আছে, কবে কিনছিলেন, ধরেন এটা অগাস্টে কিনছিলেন। এবার হচ্ছে সার্টিফিকেট নাম্বারটা দিবেন। তো এবার তো সার্টিফিকেট নাম্বার তো আগে দিতে পারবেন না, কারণ বর্তমান বিডিএস এর নিয়মটা কি, আপনি আগে উইথহোল্ডিং যা করছেন আগে এখানে লিখে ফেলবেন, এবং হচ্ছে সার্টিফিকেটটা রিটার্ন সাবমিশনের পরবর্তী 3 কার্য দিবসের মধ্যে ইস্যু করবেন। আগে ছিল মানে জুলাইয়ের আগে ছিল আপনাকে এখানে সার্টিফিকেটের নাম্বার এবং ডেটটা লিখতে হতো, এখন আর সার্টিফিকেট নাম্বার ডেট লিখতে হবে না। চালান নাম্বার আর হচ্ছে রেফারেন্স ইনভয়েসের নাম্বারটা দিয়ে দিবেন যদি থাকে। আর সার্টিফিকেট ইনভয়েস, বলতে স্যার 9.1 সাবমিট করার পরে যেটা দিবে সেটাই সার্টিফিকেট হবে? না 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 না, এই বিডিএস এর সার্টিফিকেটটা কত? অশোক 6.6, তাই না? আপনি এই জি পার্টির স্যার। কাছ থেকে 25,000 টাকা কাটলেন, তাকে 25,000 টাকা 6.6 দিতে হবে না? তো জি স্যার। 6.6টা কখন দিবেন? আগে কি ছিল যে সার্টিফিকেট দেওয়ার পরে ওই সার্টিফিকেটটা রিটার্নে আসতো। এখন বিডিএস এর বিধিমালায় কি আছে, আপনি উইথহোল্ডিং যা করছেন সেটা রিটার্নে সাবফর্মে দেখাবেন, রিটার্নে হচ্ছে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নোট নাম্বার 24 এ দেখাবেন, এবং রিটার্ন সাবমিট করে দিবেন। রিটার্ন সাবমিট করার পরবর্তী 3 কর্মদিবসের মধ্যে আপনি সার্টিফিকেট ইস্যু করে আপনার সাপ্লায়ারকে দেবেন। জিনিসটা বুঝতে পারছেন? কে জি স্যার। বুঝেন নাই বলেন তো? এটা কিন্তু মানে প্র্যাকটিক্যাল কাজে লাগবে, এখানে কথা দিয়ে বুঝতে হবে আপনাকে, যেহেতু অফলাইন ক্লাস। জি স্যার। যদি না বুঝে বুঝতে থাকেন পারছি স্যার। তাহলে বললে আপনার বিপদ, স্যার তাহলে আর 9 বোঝার পয়েন্ট সুযোগ নেই। মানে ওই 6.6টা ইস্যু করবো স্যার ওই সাপ্লায়ারকে? মানে ভেজাল যত কেরিকেচার আছে এই 6.6 নেই প্র্যাকটিক্যালি, হ্যাঁ, জি এই স্যার, 3 24 কর্মদিবসের মধ্যে ভেজাল। 6.6 আর যারা 6.6 ইস্যু করবো অ্যাকাউন্টসে, স্যার। যারা অ্যাকাউন্টসে কাজ চাকরি করে এদের মানে ভ্যাটের কনসার্নই থাকে হচ্ছে এই জায়গায়, যে বিডিএস কার কাটলো কার কাটবে না।
প্রথম হচ্ছে কি সিনারিওটা স্টেপ ডাউন করি আমি। ফার্স্ট স্টেপ আপনার মূসক 6.3 দিয়ে ভ্যালু কত ছিল at the rate 5% এ 5,25,000 প্লাস 25,000 টাকা, ঠিক আছে? তো এটার মান্থ কোন মান্থে কিনছিলেন আপনি? ওখানে কোন মাস দিয়েছিলাম? অক্টোবর নাকি? অক্টোবর 2025-এ ধরেন কিনলেন, 25-এর এই পিরিয়ডে ডেট ধরেন আপনি 10 তারিখে 20-21 তারিখে আপনি এটা অক্টোবরে 21 তারিখে রিসিভ করলে পারচেস করে আপনার রিটার্নে দেখা দিচ্ছে, রেজিস্টারে দেখা দিচ্ছে। এবার আসেন এইটা এসে পেমেন্ট করলেন, মেড পেমেন্ট। ভেন্ডর অন নভেম্বর 25, নভেম্বর 25-এ ধরেন আপনার পেমেন্ট শিডিউল হচ্ছে মাসের 25 তারিখ। 25 তারিখ হচ্ছে তার পেমেন্ট শিডিউল অনুযায়ী আপনি তাকে পেমেন্ট দিয়ে দিলেন। তাহলে পেমেন্ট কত পাইছে সে? 5 লাখ। সে চেক ইস্যু করলেন কত? 5 লাখের, ঠিক আছে? আর হচ্ছে কি করলেন? 25,000 টাকা। উইথড্রল করলেন কত? 25,000 টাকা, তাই তো? এবার জি স্যার। কোন মাসে এই কাজটা করলেন? অক্টোবরে নভেম্বর মাসে। চালান হয়েছে, নভেম্বরে বিল পেমেন্ট দিছে, করলাম মানে স্যার। বিলের সাথে আর কি, বিল যে মাসে দিছে। তাহলে এখন এই উইথহোল্ডটা কোন মাসে যাবে? যে মাসে আপনি কাটছেন, কোন মাসে কাটলেন? নভেম্বরে। নভেম্বর। তাহলে এবার পালা, স্টেপ ডাউনের পালা হচ্ছে এবার রিটার্ন সাবমিশন। কারণ আপনি 10-এ নভেম্বর, সরি ডিসেম্বর, ডিসেম্বর হবে স্যার। ডিসেম্বর 25-এ আপনি রিটার্ন সাবমিট করবেন। তাহলে কোথায় আপনার দিতে হবে? নোট নাম্বার, নোট 24-এ আপনি ডাটা এন্ট্রি করবেন, তাই না? জি স্যার। এই 25,000 টাকা যে কাটছেন ওই ইনভয়েস নাম্বার সহ এখানে আপনি এটাকে এখানে এন্ট্রি করে দিবেন, ঠিক আছে? করে দিয়ে রিটার্ন সাবমিশন ডান। রিটার্ন সাবমিশনের 3 দিনের মধ্যে ডান। এবার আপনার কাজ কি? এই যে বেটারে 616 কাটলেন, 200। টাকা দিয়ে 25,000 টাকার পেপার মানি দিবেন না? তাহলে তো পেপার জি ধরায় স্যার। দিতে হবে। এবার তাহলে পেপার ধরে দেন। তাহলে হচ্ছে ধরেন 10-এ ডিসেম্বর, ক্যালেন্ডার খুলবেন। ডিসেম্বর 10-এ ডিসেম্বর কি বার ছিল? ওয়েডনেসডে। বুধবার ছিল। তার বুধবার স্যার। পরবর্তী 3 কার্যদিবস 11 তারিখ, 14, 15, মাঝখানে ছুটি, ওইটা বাদ, 3 কার্যদিবস। তাহলে আপনাকে 3 কার্যদিবস 11 তারিখ অথবা 14 অথবা 15, যে কোনো এক তারিখ আপনি ইস্যু করতে হবে। ধরেন ইস্যু মূসক 6161 কত তারিখ লিখছিলাম ভাই? সাপ্লাই। 14-15। 11, 14-15। হ্যাঁ 14 তারিখ দেন একদম, তাহলে 15 তারিখ দেন একদম লাস্ট দিন, ওই বেচারে আটকে রাখবো, ঠিক আছে? আটকে রাখবো, হ্যাঁ 15 ডিসেম্বর। তাহলে 616 ইস্যু করবেন ওই পার্টি বরাবর, ইস্যু টু ভেন্ডর, ইস্যু টু। এইটা হচ্ছে বর্তমানে নিয়ম। আগের নিয়মটা ছিল, এটা হচ্ছে বর্তমানে নিয়ম। আগের নিয়মটা ছিল এই যে মেড পেমেন্টটা করলেন, এটার ও আগেরটা লিখে দিই, এবার না একটু লিখি না, মনে হয় না শেষ করতে পারবো আমি, আসলে 10:30টার মধ্যে শেষ করে দিতে চাচ্ছি। প্রিভিয়াস প্রিভিয়াসটা কি ছিল এ পর্যন্ত? ঠিক আছে। এবার আপনি ডিসেম্বরে এখানে আসবো, এখানে আসবে হচ্ছে পরবর্তী 7 দিনের মধ্যে, মানে উইদিন 7 days। ডিসেম্বর 25 7th 7 এর মধ্যে আপনাকে মেড টিআর মানে ট্রেজারি চালান টু গভর্নমেন্ট
কিন্তু বর্তমানে হচ্ছে স্যার 15 দিন, 2 না, সপ্তাহ। এখানে কোনো ট্রেজারি নাই। তাহলে স্যার এটা হচ্ছে মেড পেমেন্ট, এটা হচ্ছে 25,000 টাকা আপনার হচ্ছে পেমেন্টটা করে দিতে হবে। তারপর কি আফটার টিয়ার 3 days ইস্যু অশোক 6 to হ্যান্ড under। তারপর হচ্ছে রিটার্ন সাবমিশন ডান, এটা আন। এটা ছিল আগের সিস্টেম, বুঝছেন? এখন বর্তমানে এখানে আপনি যখন দিবেন অটোমেটিক যে পেয়েবল হবে, ওই পেয়েবলের সাথে সিঙ্গেল একটা চালান করলেই হবে। আগে ট্রেজারির জন্য একটা আলাদা চালান লাগতো, আর যে সেলস ভ্যাটের আলাদা করে আরেকটা চালান দিতে হতো। এখন ওটা আলাদা চালান দিতে হবে না, আপনার যদি ব্যালেন্স থাকে অটোমেটিক অ্যাডজাস্ট করে প্লাস মাইনাসে যা পেয়েবল আসবে একটা ট্রেজারি দিলেই হয়ে যায়। এই জায়গায় ক্লিয়ার হচ্ছেন? এই জায়গায় কিন্তু মানুষ ম্যাক্সিমাম মার্কেটে ভুল প্র্যাকটিস করে। এটার জন্য কিন্তু ভেন্ডর আর কি মানে কাস্টমার সাপ্লায়ার দুইজনেই দায়ী। এখানে ভুল করলে দুইজনেই আলাদাভাবে বা এককভাবে বা সম্মিলিতভাবে দুইজনেই দায়ী পিটিএস এর এই জায়গায় ভুল করলে, বুঝছেন? এটা কিন্তু মনে রাখবেন। তো এই জায়গায় তো ক্লিয়ার, তাই না? কারণ কোনো প্রশ্ন? আরে কিছুই বলেন না আপনারা। ক্লিয়ার বলে আগে যাবো, না হলে বসে থাকবো আমিও চুপ করে। স্যার প্র্যাকটিক্যালটা দেখান স্যার, এটা প্র্যাকটিক্যালটা দেখান স্যার। প্র্যাকটিক্যালই তো দেখালাম যে আপনি জি স্যার, কনসেপ্ট ঠিক বুঝলে আছে। তারপর না প্র্যাকটিক্যাল। এটা তো প্র্যাকটিক্যাল দেখালাম যে আপনি এখন পূরণ করলেন, এবং তার কনসেপ্টটা বললাম যে আগের কি ছিল বর্তমান কি আছে। আর এই জায়গায় ভুলটা বেশি করে। আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, আমরা আগে যাই। আগে আগে স্যার ট্রেজারি চালান 2টা করতে হইতো, হ্যাঁ ট্রেজারি চালান সাথে একটা আর মানে 2টা চালান করতে হইতো। সেলস এর এখন জন্য একটা করতে হতো, আর একটা হচ্ছে ট্রেজারির জন্য ট্রেজারির জন্য অবশ্যই সরি বিডিএস এর জন্য আলাদা করে করতে হতো। এখন এখানে করলেই নাম্বার 50-এ পেবলটা ক্রিয়েট হয়, এটাই পে করতে হবে, ডাইরেক্ট এটাই পে করতে হবে, আর কোনো ইয়া নেই। মানে আপনার আলাদা করে সেলস এর জন্য তারপর হচ্ছে বিডিএস এর জন্য ট্রেজারি করতে হবে। অটোমেটেড চালানের মাধ্যমে পেমেন্ট করে দিলেই হবে স্যার, এই চালানের মাধ্যমে। সবাই চালান, এখন আর ম্যানুয়াল সিস্টেম নেই, ম্যানুয়াল সিস্টেম শেষ। ভালো, ক্লিয়ার? এই জায়গায় এক্সাম্পটেড গুডস আমরা করে ফেললাম। ও আচ্ছা, 3 নাম্বার কমপ্লিট। এবার বিডিএস সার্টিফিকেট মূসক 6.6 রিসিভ কোট টাকা 15,000 এখানে সেল অফ গুডস। সে কোনো একটা মাসে আগে কিছু প্রোডাক্ট বিক্রি করছিল, এবং বিক্রি করার আগে কোনো কাস্টমার তার কাছে উইথহোল্ডিং করে রাখছে, কেটে রেখে এই মাসে তাকে 6.6 দিচ্ছে, ঠিক আছে, 15,000 টাকার মূল্য। তাহলে এটা কি হবে? কোথায় যাবে এটা? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। রাইট, তাহলে 15,000 টাকা আমরা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টে নিয়েছি। দেখেন ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের কিন্তু অবশ্যই 6.6 লাগবে, বুঝছেন? 6.6 ছাড়া নিতে পারবেন না। ধরেন অনেক কোম্পানি কি করে এই জায়গায়, মানে ভেরি ব্যাড প্র্যাকটিস, মানে সুপার কোম্পানি যেগুলো মনে করবেন আপনি, মানে গভর্নমেন্ট বা হচ্ছে আপনি, মানে আমি মনে করি যে ফাইন্যান্সিয়াল কোম্পানি গুলো হচ্ছে কি, মানে এরা হচ্ছে মানে মোর কমপ্লায়েন্স প্র্যাকটিস করা উচিত, তাই না? মানে এরকম এখানে সবচেয়ে মানে খারাপ প্র্যাকটিস বিডিএস এর ক্ষেত্রে। কোনো মতো কাইটা জমা দিতে পারলে হয়, কিন্তু ওই যে যার মানে সাপ্লায়ার যে কাটলেন তাকে যে একটা ট্রেজারি সব করার মানে আপনি ইয়া করলে ইয়া দিতে হবে, একটা 6.6 দিতে হবে, এই জায়গায় কিন্তু কেয়ার করে না কেউ। আচ্ছা, তাহলে কোথায় যাবেন? রুট নাম্বার 29 কি বলা আছে? ডিউ টু ডিটেক্টেড এট সোর্স ফ্রম দ্য সাপ্লাইস এলিমেন্ট। ধরেন কোম্পানি, তো বায়ার নেম, ওর নাম কিছু, বায়ার অ্যাড্রেস ডাটা, আর ভ্যালু ছিল যাই, এখানে ডিটেক্টেড করছে কত? 15,000 টাকা। তার সপক্ষে আপনাকে এই যে ব্যাটারি সার্টিফিকেশন নাম্বারটা দিয়ে দিবেন, সার্টিফিকেশন নাম্বার যা আছে সার্টিফিকেশন নাম্বারটা দিয়ে দিবেন, এবং সার্টিফিকেট ডেটটা যে নভেম্বর বা তার ব্যাকওয়ার্ডই হবে, ধরেন নভেম্বর হলো বা অক্টোবর আসলো,
অক্টোবরেরটাই ধরেন, অক্টোবরে সে ধরেন 16 তারিখ ইস্যু করছে, ঠিক আছে? তাহলে এখানে চলে আসছে 15,000 টাকা। এইভাবে সে যতগুলো সার্টিফিকেট পাবে ততগুলো এখানে ইন্ডিভিজুয়াল একটা করে এন্ট্রি করতে হবে। এবার আসেন 5 নাম্বার, কি বললো? ক্লোজিং ব্যালেন্স অফ লাস্ট ট্যাক্স পিরিয়ড টাকা 25,000। তো ক্লোজিং ব্যালেন্স যদি থাকে এখানে আমাদের চলে আসবে কোথায়? দেখেন, ক্লোজিং ব্যালেন্স অফ লাস্ট ট্যাক্স পিরিয়ড অফ ভ্যাট, অনলাইনে অটোমেটিক চলে আসবে, এখানে এডিট করা যায় না। যদি আপনার প্রিভিয়াস মান্থে থাকে অটোমেটিক চলে আসবে, আর যদি আপনি এক্সেলে বা ম্যানুয়াল রিটার্ন করেন তখন আপনাকে এই জায়গায় বসাতে হবে, এই জায়গায় এটা। স্যার যদি প্রথমবার অনলাইনে হয়, আগের বার যদি ম্যানুয়ালে হয়? এটা তখন আপনাকে ভ্যাট অফিস থেকে ঠিক করে আনতে হবে, ভ্যাট অফিসে গেলেই এটা ঠিক করে বসায় দিবে ব্যাকএন্ড থেকে। সফটওয়্যারে বসা দিবে অবস্থা স্যার? আছে। হ্যাঁ হ্যাঁ, এই ভ্যাট অনলাইনে ব্যাকএন্ডে বসায় দিবে, তখন দেখবেন যে অটোমেটিক ফরওয়ার্ড হওয়া শুরু হচ্ছে। তারপর হচ্ছে শারমিন ট্রেডার রিটার্ন গুডস, কিছু গুডস ফেরত দিচ্ছে, ঠিক আছে? তার ভ্যালু কত? তার ভ্যাট কত? 15,000 টাকা। তো হচ্ছে, তাহলে এখানে দেখেন এখানে কি কি ঘটনাটা ঘটলো, বলেন তো এখানে কি ঘটলো? স্যার প্রোডাক্ট ফেরত আসলো 6.2 যদি ইয়ে হয় তাহলে স্যার ফিনিশ গুড রিসিভ হবে। আর স্যার যেহেতু ভ্যাট কাটে রাখছি, ওই স্যার একটু বলে দিলে ভালো হয় স্যার, গুলা আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আপনি ট্রাই করছিলেন বলতে, কাছাকাছি বলে ফেলছিলেন। মানে ব্যাপার হচ্ছে এখানে আমার যখন গুডসটা ফেরত আসবে তখন আমার এটাকে, আমি আমার রেজিস্টারে আবার এটাকে ব্যাক করাবো, মানে রেজিস্টারে আবার এটাকে ইন করাবো। ইন মানে প্লাস। আমি হচ্ছে যে কোয়ান্টিটি বিক্রি করছিলাম আমার 6.2 থেকে মাইনাস হয়ে গেছিল, এবার যত কোয়ান্টিটি আমার ক্রেডিট নোটের মাধ্যমে ফেরত আসছে আমি ততটুকু এখানে প্লাস করে ফেলবো, ঠিক আছে? জি এবার স্যার। আমি যখন 6 চালান কাটছিলাম তখন ভ্যাটটা কি হয়েছিল? পেয়েবল হয়েছিল, তাই না? এবার যেহেতু ক্রেডিট নোট জি ইস্যু স্যার। করছে, আপনার পণ্য ফেরত আসছে, তার মানে কি পণ্যের সাথে আমার ভ্যাটটা ফেরত নিতে হবে গভর্নমেন্টের কাছ থেকে। কারণ আমি 15,000 30,000 টাকা ওই চালানের ভ্যালু ছিল ভ্যাটের 30,000 টাকা, তো এখানে অর্ধেক ফেরত দিচ্ছে মাল। তাহলে কত? 15,000 টাকা, মানে 30,000 টাকা তো দিছি, 15,000 টাকার পণ্য ফেরত আসছে, তার মানে কি 15,000 টাকা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আমি পাবো না ডিক্রিজিং গভর্নমেন্টের অ্যাডজাস্ট। কাছে? জি স্যার, ওকে, ডিক্রিজিং তাহলে আমার এই 15,000 টাকা আমি কি করবো? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টে নিয়ে নেবো। কোথায় ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট? হিয়ার ইজ ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, দেখেন আছে ইস্যুয়েন্স অফ ক্রেডিট নোট। ক্রেডিট নোট ইস্যুর কারণে আপনি যে রোলটা পাবেন, এখানে ক্রেডিট নোটের একটা নাম্বার থাকে, নাম্বার দিতে হবে, ডেট দিতে হবে, ভ্যাট চালান ডেট, কারণ ভ্যাট চালান ছাড়া তো আর ক্রেডিট নোট হয় নাই। আগে 6.3 হয়েছে, তারপর ক্রেডিট নোট হয়েছে 6.7 হয়েছে। তারপর রিজন অফ ইস্যু, রিজন অফ ইস্যু তো এখানে দেওয়া ছিল, তাই না? as there is no demand for good in market, এটা মার্কেটে চলে না, ঠিক আছে? চালান ভ্যালু কত ছিল? চালান ভ্যালু ধরেন এখানে 30,000 টাকা যা ছিল, এখানে এসডি টেসডি অনেক কিছু আছে। ভ্যাটেরটা একটু দেখায়, হ্যাঁ শুধু ভ্যাটের ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ভ্যাট, সরি 15,000। যদি এসডি থাকে তাহলে এসডিরও কিন্তু নিতে হবে, হ্যাঁ? যদি এসডি থাকে তাহলে এসডিরও কিন্তু নিতে হবে। যেমন ধরেন আপনি যে প্রোডাক্টটা বিক্রি করলেন, ভ্যাটও ছিল এসডিও ছিল, তাহলে এসডিটাও কিন্তু সেম ভাবে এখানে ফেরত আসবে। ওকে, তাহলে এটা হয়ে গেল, 15,000 টাকা ফেরত নিয়ে নিলাম গভর্নমেন্টের কাছ থেকে। তারপর আবার কি বললো? রিবেট টেকেন শোন এগেইনস্ট এক্সাম্পটেড গুডস, মানে আমি রিবেট নিয়ে নিছি আগে, বাট এটা দিয়ে পরে আমি এক্সাম্পটেড প্রোডাক্ট তৈরি করলাম, এরকম ভ্যালু কত? 6,000 টাকা। কি হবে এটা? কোথায় যাবে বলেন? রিবেট স্যার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। হম, কেমনে? ও জিনিসটা বুঝতে হবে এক্সাক্টলি ভালো। গুড। রিবেট এগেইনস্ট এক্সাম্পটেড গুডস, এক্সাম্পটেড গুডস এর ব্যাপারে রিবেট নেওয়া যায় না, বি ক্লিয়ার। রিবেট নেওয়া যায় না স্যার। জি স্যার। তা ওকে আপনি, স্যার। কিন্তু আমরা বলেছিলাম যে আমরা তো আগে থেকে জানি না, অনেক কেসে হয় এরকম যে কমন ম্যাটেরিয়াল এটা দিয়ে আমার ভ্যাটেবল প্রোডাক্ট তৈরি হয়, এক্সাম্পটেডও তৈরি হয়। তো যার কারণে আমি আগে থেকে জানি না যে এক্সাম্পটেড কতটুকু তৈরি হবে, এই জন্য আমরা প্রথমেই রিবেটটা নিয়ে নিব, কারণ রিবেটের একটা সময় আছে 6 মাস, তো এতক্ষণ অপেক্ষা করা যাবে না। সুতরাং এই জন্য আমরা আগেই রিবেটটা নিয়ে নিব, এবং যখন উৎপাদন হবে এক্সাম্পটেড গুডস তখন হিসাব করে এটাকে আমরা
ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করে দেবো, গভর্নমেন্টকে পেয়েবল করে দেবো। কোথায় যাবে তাহলে? ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। কোথায় যাবে এবার বলেন? এই যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নোট 24 থেকে 27 আছে, কোথায় দেখাবো বলেন? জায়গা নাই তাই না? জায়গা আছে? 24 হচ্ছে বিডিএস, 25 হচ্ছে নন ব্যাংকিং চ্যানেলের পেমেন্ট, 26 হচ্ছে ডেবিট নোট। তাহলে যায় না 26 পর্যন্ত, তাহলে 27 আছে এনি আদার অ্যাডজাস্টমেন্ট। যা কিছু এই উপরের তিনটা দিয়ে কাভার না হবে সব 27-এ পাঠায়। ঠিক আছে, 27-এ। আচ্ছা, তাহলে এখানে কি করব আমরা? এই যে রিজনটা লিখে দিব, নোটটা কি কারণে কত টাকা নিয়েছি এখানে দিয়ে দিব। এটার ক্ষেত্রে বেস্ট মানে গুড প্র্যাকটিসটা হচ্ছে যেটা করবেন আপনারা, এটার জন্য একটা শীট তৈরি করবেন, হিসাবপত্র একটা এক্সেলের শীট তৈরি করবেন। যে এই যে যেরকম ধরেন এটা তো একটা এক্সাম্পল, এরকম কতটা প্রোডাক্ট হলো এরকম একটা এক্সেলে বা ওয়ার্ডে একটা শীট তৈরি করবেন, করে এখানে ডিটেল হিসাবটা লিখে দিবেন যে কতটা প্রোডাক্ট আপনি উৎপন্ন করছিলেন, কতটুকু ইউজ হয়েছে, এগুলো লিখে দিয়ে এখানে লিখে দিবেন এস পার অ্যাটাচমেন্ট। আর অ্যাটাচমেন্টে গিয়ে এই যে অ্যাটাচমেন্টে গিয়ে অ্যাটাচমেন্টটা দিয়ে দিবেন, আধার অ্যাটাচমেন্টে এই যে আধার ডকুমেন্টে গিয়ে অ্যাটাচমেন্টটা পাঠিয়ে দিবেন। কারণ এটা তো একটা প্রোডাক্ট হলে আপনি করতে পারতেছেন সহজে, যখন আপনার অনেকগুলো প্রোডাক্ট হবে তখন আসলে করতে মুশকিল হবে। এত বড় নোট তো লেখা যাবে না, তখন এটাকে আপনি লিখে দেবেন অ্যাজ পার অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্টে দিয়ে দিবেন। ওকে, দেখেন এটা কি হয়ে গেল, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট চলে আসলো। 25,000 টাকা আমার বিডিএস এর ছিল, আর 6,000 টাকা কিসের রিফান্ড করে দিলাম, ফেরত দিয়ে দিলাম। ওকে, ম্যানুফ্যাকচারিং এগুলো প্র্যাকটিস হয়, খুবই প্র্যাকটিস হয়। ওকে, এইসব জায়গায় অডিটে ধরে, অডিটে ধরে যাদের একদম মিক্স মোড প্রোডাক্ট আছে। তারপর এবার এখন আপনি তো বলতে পারেন না যে আপনার কখন কোন প্রোডাক্ট এক্সামটেড হয়ে যাবে, বলতে পারেন? বলতে পারেন না। ধরেন একটা প্রোডাক্ট চলতেছে, হঠাৎ করে গভর্নমেন্ট বললো এটা এক্সামটেড করে দিলাম, তখন আপনাকে কি করতে হবে? ইমিডিয়েট তো প্রোডাক্টটা এক্সামটেড আকারে আপনাকে শুরু করতে হবে। তখন ওইটার এগেইনস্টে যত রেয়াতে আছে সেই অনুযায়ী আপনাকে হিসাবপত্র করে ফেরত দিয়ে দিতে হবে। আপনি তো জানেন না যে আসলে আপনি ধরেন রেগুলার এখন প্র্যাকটিস করতেছেন, এই যে কোম্পানির ম্যানুফ্যাকচার সবাই প্যাট আছে, তো ভবিষ্যতে দেখা গেছে আগামী বাজেটে এটা এক্সামটেড করে দিল, হতে পারে না, বা 3 মাসের জন্য করে দিল, তখন আপনাকে এভাবে কিন্তু ফেরত দিয়ে দিতে হবে। তারপর বললো দা ফার্ম পেড টাকা 10,000 টাকা, মানে সে সঠিক সময় 4.3 দেয় না, এই জন্য 10,000 টাকা জরিমানা করছে। তাহলে এটা কোথায় যাবে? আচ্ছা দেখেন, ফাইন পেনাল্টির এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে আদার ফাইন পেনাল্টি অথবা পেনাল্টি ইন্টারেস্ট, আর একটা হচ্ছে পেনাল্টি ফাইন আর পেনাল্টি নন সাবমিশন অফ রিটার্ন। রিটার্ন যদি কেউ নন সাবমিট করে তাহলে এটা এখানে, আরেকটা হচ্ছে আদার ফাইন পেনাল্টি, এটা এখানে দেওয়া যায়। ঠিক আছে, এটা এখানে দিতে পারেন, আপনি এখানে দিতে পারেন 10,000, 44-এ দিতে পারেন, অথবা এখানে না দিয়ে এখানে দিলেও যেই মানে ইফেক্টটা আসবে, অথবা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এখানেও দিতে পারেন। এখানে দিলে নোটটা লিখে দিবেন, কি নোটটা? ওখানে নোট লেখা যায় না, এখানে নোটটা লেখা যাবে। কোথায় গেল? এই যে নোটটা লিখে দিলেন এখানে 10,000। ঠিক আছে, এখানেও দিতে পারবেন, চাইলে এখানেও দিতে পারবেন। ওকে, তারপর কি আসলো? এটা ক্লিয়ার তাই না? ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের নোট টোট লেখা যায় আর কি, সুবিধা কি, মানে যে লাভই কত এটাই হচ্ছে পেওয়ার। এটা আলাদা করে রাখছে, এখানে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি কেউ না করবে না। আর এটা মানে রিড অনলি, এটা সিস্টেম অটোমেটিক, যদি আপনি সঠিক সময় না করেন অটোমেটিক সিস্টেম এখানে জরিমানা করে 1,000 টাকা। এখন এটা তো 10,000 টাকা ছিল। এই পর্যন্ত এনবিআর মনে হয় না যে নন সাবমিশন থেকে কোনো মানে ডিউ টাইমে আদায় করতে পারছে, এটা আরো আরো সিস্টেম করে ফেলে। ঠিক আছে, তো যার কারণে মানে যেন আদায় করা যায় এই জন্য কমায় 1,000 টাকা করছে।
তাও যদি লোকজন দেয়। আচ্ছা, তারপর হলো কি আমরা পড়লাম 8 নাম্বার, এবার 9 নাম্বার। দি ব্রড গুডস ইনপুট পোর্ট এত টাকা, ভ্যাট চালান উইদাউট ভ্যাট চালান ফ্রম এ নন রেজিস্টার্ড ফার্ম। আচ্ছা, নভেম্বর মাসে সে আবার কি করলো, 3,45,000 টাকা কিছু প্রোডাক্ট কিনলো ভ্যাট চালান ছাড়া, নন রেজিস্টার্ড মানে ভ্যাটের নিবন্ধিত অনিবন্ধিত ব্যক্তির কাছ থেকে কিনছে। আমরা কি জানি যে নিবন্ধিত ব্যক্তি অনিবন্ধিত ব্যক্তির কাছ থেকে কিনবে না, কিনলে সে মূল্য পরিশোধ করবে না, যদিও কিনে তাহলে সে নিজে মানে সবকিছুর মধ্যে কথা আছে, পরে বলা আছে যে যদি কিনে, হ্যাঁ যদি কিনে তাহলে হচ্ছে নিজে ভ্যাট দিতে হবে। তাহলে এখন এটার জন্য একটা গড় করে দিচ্ছে, দেখেন কোথায়, আনরেজিস্টার্ড এন্টিটিস, নোট নাম্বার কত 20। এরকম পারচেস হলে এখানে এখানে দেওয়া মানে কি নিজের পায়ে নিজে এবার কুড়াল মারলেন কুড়াল, এবার এটা দিচ্ছেন মানে ভ্যাট দেন। ইন্টিজি অ্যাডজাস্টমেন্ট অটো হয়ে যাবে না স্যার? অটো হবে না, অটো হবে না, যখন অডিটে ধরবে তখন আপনাকে অটো করাবে, ঠিক আছে। ধরেন আপনি যে প্রোডাক্ট কিনছেন এইচএস কোড একটা দিবেন, এইচএস কোড দিলে এটা এইভাবে আদায় হবে যেন ওইটা ম্যানুফ্যাকচারিং হয়েছে, বুঝছেন। ধরেন এই যে এটা যদি এইচএস কোডের আন্ডার হতে 17,250 টাকা আদায় করবে আপনার কাছ থেকে, তাহলে ধরেন আপনি 17,250 টাকা পেড করবেন, নিয়োগ করছেন যে যা করছে আল্লাহ পেড করিয়ে দিব। বা এটা ধরেন প্রকিউরমেন্ট প্রপার্টি হিসেবে 10% হিসেবে দেন, ধরেন ওটা বাচ্চা আছে আমরা প্রকিউরমেন্ট প্রপার্টি হিসেবে দিয়ে দিই। অনেক সময় মানে প্রকিউরমেন্ট প্রপার্টি হিসেবে দিলে অনেক সময় মানে না। ধরেন আমরা দিলাম আপাতত তো দেই, তাহলে কোথায় দিব, এটা কোথায় দিব বলেন তো, সমস্যা কাটা কোথায় দিব, এটার 10% আমি পেড করে দেবো, এটা ভ্যাটটা আমি নিজে দিয়ে দিব, কোথায় দিব বলেন। কোথায় দেওয়া যায়, জায়গা আছে কোথায়, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে, আর কোনো জায়গা নেই, 27 নম্বরে দিতে হবে, এখানে অ্যাড করে দিবেন, এখানে দিয়ে দিবেন 34,000 টাকা, বলে দিবেন, নোট লিখে দিবেন যে আনরেজিস্টার্ড উইদাউট ভ্যাট চালান, পারচেস উইদাউট ভ্যাট চালান ফ্রম আনরেজিস্টার্ড, নোটটা লিখে দিয়ে দিবেন, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। তাহলে এই ভ্যালুর সাথে এটা হিসাব করলে মিলে যাবে, বুঝতে পারছেন, এগুলো একটা ওয়ার্কিং রাখবেন, ওয়ার্কিং রাখবেন। আর যদি এটা না দেন পরে ওডিটি পাইলে সরাসরি আপনার কাছ থেকে আদায় করে কিনছেন কেন। এই জন্য আনরেজিস্টার্ড কিনে না এরকম একটা কোম্পানি বাংলাদেশে দেখেন তো, আমাকে কেউ আছেন দেখাতে পারবেন, আনরেজিস্টার্ডের কাছ থেকে কিনে না, বাট বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে ভ্যাটের লাইসেন্স নিয়ে ব্যবসা করতেছে, দেখান। স্যার রিটার্নে নাই দিল না, স্যার। হুম। রিটার্নে দিল না, তাহলে তো হয়ে হ্যাঁ যাবে। রিটার্নে দিবে না, এটা ঠিক আছে। এরকম একটা এই যে ভ্যাটে যে এটাকে মানে ব্ল্যাক আইন বলে, কালো আইন বলে, জানেন এই যে এটার কারণে ধরেন আপনার ব্যবসা যেটা না হলে চলবে না, কিনতেই হবে। এটা ইনপুট ছাড়াও আপনার বিজনেসের অ্যাডমিনিস্ট্রেশন কস্ট হিসেবে অনেক কিছু এক্সপেন্স আইটেম যেগুলো আছে কিনতে হয়, এখানে যখন দিবেন আপনি ধরেন কি নিজের পায়ে নিজে কুড়ালটা মারবেন, এটা এমনি এক্সপেন্স, তার উপর আবার ভ্যাট দিতে হবে, এবার খরচ হয়ে যাবে। এই বেচারা যে এত কোটি টাকা ইনভেস্ট করে কোম্পানিটা দিল, এই বেচারা ভ্যাটে মানে প্রফিট নিয়ে ঘরে ঢুকতে পারবে, সব টাকা সরকার খাই ফেলবে। এটা হচ্ছে একটা জুলুম, এইসব জায়গায় বের হয়ে আসতে হবে। হয় সারা বাংলাদেশে অটোমেটিক সিস্টেম ভ্যাট রান করাইতে হবে, আদারওয়াইজ এই দেশে কোনো ভ্যাট ট্যাট নাই, লাগবে না ভাই, একজন ভ্যাট দিবে আরেকজন দিবে না, এরকম ধরেন দিয়ে হচ্ছে মুশকিল, যে দিচ্ছে তারাই চাপে, যে দিচ্ছে না তারা চাপে, তার কোনো কিছুই নেই, তারা ধরেই না, তারা জানেই না, তার ঠিকানাই না, এরকম করতে হবে, ঠিক আছে। না করলে আসলে এটা একজনের উপর জুলুম, স্যার যদি কারো এরকম যদি হয় এরকম, এটা দিতে হবে। বলেন। যেহেতু এরকম লেনদেন হয়, কেউ যদি এটা শো না করে তাহলে তো এনবিআর ধরে নিতে পারবে যে ওর আছে এই ধরনের সেলস, কিন্তু সে দেখায় নাই, যে কোনো সময় ধরবে তারা ধরতে ধরবে পারে। হ্যাঁ ধরবে ধরবে ধরবে, এটা নাই মানে ও ডকুমেন্ট দিয়ে দেবে, কি দিয়ে দেবে জানেন, আপনার লিমিটেড কোম্পানি অডিট রিপোর্ট দিয়ে দেবে, ঠিক আছে, কি দিয়ে দেবে তাকে
অডিট রিপোর্ট, অডিট রিপোর্টে এক্সপেন্স থাকে না আপনার? এক্সপেন্স থাকে না? থাকে তো স্যার, অবশ্যই। ডাইরেক্ট চোখ বন্ধ করে হিসাব হিসাব ধরা দিবে আপনার কাছে, এত টাকা আপনার বিডিএস পাই নিয়ে আসেন। আচ্ছা, এবার আসেন 10 নম্বর, দি পেড ইলেকট্রিসিটি বিল ফর টাকা 3,15,000 ইনক্লুডিং 5% ভ্যাট। ঠিক আছে, তাহলে এটা ভ্যাট বের করেন, এটার মধ্যে 5% এর কত টাকা ভ্যাট আছে? ইনক্লুডিং 5%। ভ্যাট কত আর বেস গুলো কত? ভ্যাট ফ্যাক্টর মারেন তাহলে বেরিয়ে যাবে। এটা কোথায় যাবে এবার বলেন, কোথায় যাবে? স্যার এটা তো ব্যাট নিয়ে নিছি, তাহলে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টে যাবে। পারচেস না, ও স্যার, পারচেস হলে ডিক্রিজিং যাবে না। খেয়াল করতে হবে, পরীক্ষায় ভুল করে না, ভ্যাট কনসালটেন্ট পরীক্ষা দিতে গেলে এরকম প্যাচ মারা দিবি। কিন্তু পারচেস দ্য পেড ইলেকট্রিসিটি বিল দিছে, আর হচ্ছে এখানে কাটতে পারবেন না আপনি। আপনার ইলেকট্রিসিটি বিলের পিডিএস এর বিনিময় অনুযায়ী 5% থাকলে কাটতে পারবেন না, ভ্যাট সহ পেমেন্টটা করতে হবে। আর ইলেকট্রিসিটি বিল ধরে নিলাম আমরা এটা র্যাপ নেওয়া, মানে আপনি ম্যানুফ্যাকচারিং ইউজ করবেন তো র্যাপ নেওয়া যাবে, হ্যাঁ উপকরণে আছে, সেবা হিসেবে নেওয়া যাবে। তাহলে আদার দেন 15% লোকাল পারচেস, নোট নাম্বার 16 আমরা এন্ট্রি করে দিই। ও এখানে 3 লাখ হয়েছে, 15,000 টাকা আসছে। ঠিক আছে, দেখেন এবার আমরা এখানে করে ফেললাম, চলে আসছে এখানে 15,000 টাকা, দেখেন রেয়াতে চলে আসছে। এখন যদি রেয়াত না হয় তাহলে ভাবে এক করে নিতে হবে। হ্যাঁ, অনেক সময় আছে ফ্যাক্টরির ভিতরে ধরেন ফ্যাক্টরি আর হচ্ছে তার অ্যাডমিনিস্ট্রেশন অফিস এক জায়গায়, তাহলে এটা ভাগ করতে হবে, অ্যাডমিনিস্ট্রেশনে কতটুকু ইউজ হচ্ছে আর হচ্ছে তার ফ্যাক্টরি মানে মেশিন চালাতে কতটুকু ইউজ হচ্ছে, তখন এটা ভাগ করে মানে যতটুকু নেওয়া যায় নেবেন, আর বাকিটুকু আপনি ইনক্লুডিং অ্যাডজাস্টমেন্ট করে দিবেন। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এটা কিন্তু ব্যাট কাটা যাবে না, নর্মালি লিমিটেড কোম্পানি লোয়ার রেট হলে ব্যাট কাটতে হয়, মানে বিডিএস কাটতে হয়, কিন্তু বলা আছে ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস, বিদ্যুৎ, পানি এগুলো কাটা যাবে না। ইন্টারনেট, ওই দিন কি জানি দেখলাম যে কোথায় পোস্ট করছে যে বিদ্যুৎ বিলের, ইন্টারনেট বিলের কাটা যাবে, বিডিএস কাটা যাবে না, না যদি 6.3 দেয় কাটা যাবে না। একদম স্পষ্ট বলা আছে বিডিএস বিধিমালা, একবার পড়েন বিডিএস বিধিমালাটা। হ্যাঁ, তারপর হচ্ছে অন দ্য সেম ডে দে পেড এত টাকা গোডাউন রেন্ট। আচ্ছা, এবার হচ্ছে দেখেন যে 50,000 টাকা রেন্ট দিচ্ছে, তাহলে এবার এটা কই যাবে বলুন তো, কোথায় যাবে বলেন? ভাড়ার উপর বিডিএস কই যায়? আছেন না, হারাই গেছেন, আছেন তো। আচ্ছা, আর বেশি সময় নাই, আমরা শেষ করে দিব। তো আসেন তাহলে এটা হচ্ছে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ভাড়ার ব্যাটটা 27-এ দেখাবেন, ভাড়ার ব্যাটটা কোথায় দেখাবেন? 27-এ। ভ্যালু কত এখানে? 50,000। 50,000 টাকার উপর ভাড়ার ব্যাট কত আসবে বলেন তো? হাউস রেন্ট ব্যাট, হাউস রেন্ট ব্যাট বা বিডিএস যাই বলেন, 50,000 টাকা রেন্টের বিডিএস ব্যাট কত আসবে? ভাড়ার উপর কত পার্সেন্ট ব্যাট দিতে হয়? হ্যালো, 15%। হ্যাঁ 15%, তাহলে 7,000 টাকা আসবে, তাই না? ক্লিয়ার? কিছু না বললে মনে করবো ক্লিয়ার। ওকে, ট্যাক্স ডিডাক্টেড ক্যাশ সোর্স at 5%, এই যে রাজশাহী সিটি কর্পোরেশন বিলের জন্য এটা নিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, একটা রাজশাহী সিটি কর্পোরেশনের একটা বিলের থেকে এত টাকা কাটছে, কাটলে কাজ হবে? কাটলে তো কাজ হবে না, চালান লাগবে, তাহলে এটা কি আমি এখানে রিটার্ন নিতে পারবো? কিছু করতে পারবো না। আর যদি বলতো ডিডাক্ট করছে এবং সার্টিফিকেট দিচ্ছে তাহলে হয়তো। তারপর হচ্ছে পেমেন্ট অফ আদার বিল অ্যাট আদার রেট। আচ্ছা, এবার এখানে একটা ব্যাপার আছে, অ্যাকসেপ্টেড আইডিয়াল ভ্যাট রেট, কারণ আদার রেটে কিছু বিল পারচেস করছেন, বিল আছে আর কি, পেমেন্ট অফ বিল, কিছু বিল করছেন, তাহলে এটা এটা এখান থেকে কি করতে হবে?
এটা বেস ভ্যালু ছিল, তাহলে ধরেন এটার উপর বিডিএস আছে, তাহলে এটার বিডিএসটা কাটতে হবে। এটা তো পারচেস হয়তো এই মাসে দেখালেন বা অন্য মাসে দেখালেন, ধরেন এই মাসে দেখালাম, তাহলে কোথায় যাবে? ধরেন এটা আদার রেট আছে আর অন্য অন্য ম্যাটেরিয়াল কিনছে, এটা রেয়াত নেওয়া যাবে না, রেয়াত নেওয়া যাবে না, কোথায় দিব তাহলে? 21। এইচএস কোড দিয়ে দিই, ধরেন এটা দিয়ে দিই, তাহলে এটা রেয়াত নেওয়া যাবে না, তাহলে রেয়াতেও আসবে না। এবার এটা যদি আমি এখন পেমেন্ট করছি, তাহলে পেমেন্ট করলে এটা কি করতে হবে আবার? এটা কি করতে হবে? আবার রেটটাকে লিমিটেড কোম্পানি বিডিএস কাটতে হবে, এর উপর বিডিএস কত আসে? ইন্টু 5%, 22,000 টাকা। তাহলে 22,000 টাকা আবার এখানে কি আসবে আমার? বিডিএস এর। ঠিক আছে, বাকি ইনফরমেশন তো বুঝতে পারছেন, এগুলো দিচ্ছে। আর কি আছে? এই তো শেষ। রিটার্নের অনেকগুলো সিনারিও নিয়ে আমরা আলোচনা করলাম। এবার বলেন কোনো কোশ্চেন? স্যার এই ক্লাসটা স্যার আবার একটা ক্লাস করা যায় কিনা স্যার? ওটা ওই বিজয় লোককে বলেন, একটা রিভিউ ক্লাস থাকবে, করা দেবেন ইনশাল্লাহ। জি স্যার, একটা রিভিউ ক্লাস লাগবে স্যার। আমরা আজকে যেটা করছেন এটা আপ দিলে আমরা আবার একটা রিসার্চ করি বা দেখি, দেখার পরে আর একটা ক্লাস এটার উপরে নিলে আমাদের জন্য ভালো হয় স্যার। কারণ আজকের ঠিক আছে ক্লাসটা গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ। স্যার ছিল স্যার। ঠিক আছে, এটা দেখেন, এটা প্র্যাকটিস করেন আবার, এই যে বয়ে আছে, ধরেন এক্সেলে প্র্যাকটিস করেন, তারপর ইনশাল্লাহ দেখা যাবে। আর একটা রিভিউ ক্লাস নিলে একটু যেটা আবার পুরো জিনিসটাকে আবার রিক্যাপ করে দেবো, জি জি স্যার। ঘন্টার একটা রিভিউ ক্লাস দিলে হয়ে যাবে। আমার একটু কোশ্চেন ছিল, সেটা হলো আমি মাঝে মাঝে কনফিউশন হয়ে যায় যে কোনগুলো নোট 24-এ আমি বসাবো, কোনগুলো নোট 27-এ বসাবো, যদি একটু কাইন্ডলি বলতে। 24-24-এরটাকে তো ক্লিয়ার, যেগুলো হচ্ছে আপনার সার্টিফিকেট করবেন, ঠিক আছে, সেগুলো হচ্ছে আপনি 24-এ দিন। তো এখন বিডিএস এর বিধিমালায় বলা আছে রেন্টের উপর ভ্যাট আপনাকে যে রেন্ট নিবে সে পে করবে। এটা তো আপনি সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, কারণ ওই রেন্টওয়ালার তো এটা দেওয়ার কোনো সুযোগ নেই। যার কাছ থেকে আপনি ভাড়া নিচ্ছেন তাকে তো 6.6 আপনি দিবেন। তো এই জন্য এটা প্র্যাকটিসটা 27-এই দেওয়া। 27-এ যেগুলো হচ্ছে আদার ইন টাইপের ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, যেগুলো হচ্ছে উপরের মাধ্যমে বর্ণনা মানে ম্যাচ হয় না, আদার বহুত রকমের অ্যাডজাস্টমেন্ট, ধরেন ফাইন করলো, পেনাল্টি করলো, সুদ আসলো, আপনাকে বললো যে একটা জুরি মানে মামলা হয়েছে, মামলার উপর প্রিন্সিপাল আছে প্লাস সুদ আছে, তাহলে কোথায় দিবেন? এখানে দিবেন, এই ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এখানে হাজার হাজার সিনারিও আসবে, ঠিক আছে, কি আসবে বলা যায় না, মানে যেগুলো ব্যাটার আনম্যাচ হবে সব ফার এখানে। কথা হলো তাহলে যেগুলোর আমরা 6.3 পাবো না, যেমন এই যে অফিস টেন এই টাইপস এর গুলো আমরা নোট 27-এ দেখাবো না, পেনাল্টি টেনাল্টি এগুলো। নট অনলি এটা, অন্য অন্য জিনিসও থাকবে, ফাইন পেনাল্টি। ঠিক আছে, তাহলে আজকে শেষ করে ঠিক আছে স্যার, এই ক্লাসটা আবার একটু রিভিউ নিলেই হবে স্যার। ঠিক আছে, আল্লাহ হাফিজ। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আল্লাহ হাফেজ স্যার, সালাম আলাইকুম।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ক্লাস শেষ হয়ে গেছে